পাশ করেছে, পাশ করে যখন করছে, পরিচিতি এমন একটা জিনিস, যে জিনিসটা যদি তুমি কিছু ফলো করলে তোমার লোক ফলো করবে। হ্যাঁ, মানে সেই জিনিসটা মানে আমি একটা চেঞ্জ আনতে পারবো। এবার আমরা কন্টেন্ট বানাই, তাদের মানসিক শান্তি হচ্ছে যে ডাক্তার দেখালাম। অনেক জায়গায় এখানেও আছে যাদের মানে রেজিস্ট্রেশন নেই। টেক ওয়ার্ল্ড ইজ ভেরি গুড ওয়ার্ল্ড, আই রিয়েলি লাভ ইট। ছেড়েছি বা করি না বলে খারাপ বলবো না, কারণ আমি নিজে পছন্দ। এটা আমরাই করছি, রাইট। এখন তো একটা ট্রেন্ড চলছে, আমরা চাইছি না, আমরা সবকিছু বলছি, আমরা কাস ওয়ার্ডস ইউজ করছি, আমরা ন্যাকামি এই সেই হেনা তেনা বলছি, কিন্তু এই যে বলছি আমরা, আমাদেরকে বুঝতে হবে এই বলার জন্য তাদের লাভ হচ্ছে। ওই যেমন পাখি কচ্ছপ নিয়ে যাচ্ছিল, নিচ থেকে সবাই বলছিল, কথা বলানোর চেষ্টা করছিল, কচ্ছপটা যেই মুখটা খুললো নিচে পড়ে গেল। এখানে আমাদের বাউন্ডারি থাকবে না। তোমাকে যদি এরকম একটা দেওয়া হলো যেখানে তোমার কাছে বাউন্ডারি নেই, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওয়েলকাম টু মাই শো দ্য রনসেপ। আজকে আমার সাথে আছে ডক্টর সারান্না। থ্যাংক ইউ ফর কামিং। সারান্না হচ্ছে বাই প্রফেশন ডক্টর। শিল্পের মাধ্যমে মানুষের সেবা করার যে নতুন রাস্তা বেছে নিয়েছে, দ্যাট ইজ ভেরি ইমপ্রেসিভ। অ্যান্ড আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে সেটা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, শুধু তাই নয়, প্রতিটা মানুষ সহজভাবে পাচ্ছে অ্যাটলিস্ট জানতে। অ্যান্ড আরেকটা জিনিস খুব আমার ইন্টারেস্টিং লেগেছে এটাই যে অনেক মানুষ গ্রামের দিকে যখন যায়, কোনো নর্মাল দোকানে চলে যায়, গিয়ে বলে আমার জ্বর হয়েছে, এই হয়েছে, ওষুধ দাও। অ্যান্ড কিছু ওষুধ কাজ করে, কিছু ওষুধ কাজ করে না, অ্যান্ড বোঝেও না, কারণ তারাও হয়তো ওই হাতুড়ি বলে একটা ওয়ার্ড আছে, হাতুড়ি ডাক্তার লিঙ্ক। তো এই ব্যাপারটা চলে আসে। তো তুমি যেটা এটা করছো, আই থিঙ্ক উইথ লজিক রিজন করছো। অ্যান্ড তোমার পড়াশোনা সবকিছুই ডক্টরে নিয়ে, তার সাথে তুমি শিল্প সত্তাটাকে বেছে নিয়েছো প্রেজেন্ট করার জন্য। এই আইডিয়াটা কিভাবে প্রথম এসেছিল অ্যান্ড কেন এসেছিল? প্রথমত তো হচ্ছে যে আমি ভাবছিলাম যে কি নিয়ে বানানো যায়, কি ভিডিও বানানো যায় যেটা শুধু আমার জন্য নয়, মানুষের মানে প্রত্যেকের জন্য আর কি, মানে সেটা একটা ভ্যালিউ রাখবে, এটা সুন্দরভাবে প্রেজেন্টও হবে এবং সেটা ইজি হবে, যেটার জন্য কারণ ছোট ছোট ব্যাপারগুলো মানে একদম মাইনিউট ব্যাপারগুলো যেগুলো আমি বলি, যেগুলো করি, যেমন ঘুমের মধ্যে চলে যাওয়া, হেঁচকি উঠলে কি হয়, কেন হয়, তো এই জিনিসপত্রগুলোর জন্য মানুষের পক্ষে সচেতন তো হওয়া পসিবল নয়, কারণ কোনো ডাক্তারই মানে তার মূল্যবান সময় থেকে এই জিনিসটা তুলে ধরবে না, মানে এই ছোট ছোট জিনিসপত্রগুলো নিয়ে। হ্যাঁ, বড় বড় রোগ, বড় বড় জিনিস তারা সেই জিনিসটা দেখাবে, কিন্তু এই ছোট ছোট যে কোয়ারিজগুলো, এই কোয়েশ্চেন্সগুলো, এগুলো প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে থাকে, কিন্তু জিজ্ঞেস করবো কাকে? জিজ্ঞেস করার জায়গা নেই। জিজ্ঞেস করতে গেলে মোটামুটি ভাবে 500, 600, 1000 দিতাম, তো ভাবে এইটুকু জিনিস কি আর করবো, তো চলুক যেরকম চলছে, কিন্তু এই জিনিসটাই একটা বড় জায়গায় যায়, একটা বড় একটা প্রবলেম, একটা ইস্যু ক্রিয়েট করে। তো সেই জিনিসটার জন্যই আমার একটা মাথায় চিন্তা হলো যে ভিডিও বানাই, কিন্তু সেটা ভ্লগিং নয়, মানে আমি কি করছি, কারণ আমি কি করছি সেটা দেখে মানুষের কাজে কিছু আসবে না, রাইট? সেই জিনিসটা মানুষের সময় নষ্ট, পয়সা নষ্ট এবং কুটকাচালি হবে, দেখবে কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, দরকার নেই। তো এবার আমার মেইন মোটো ছিল যে এমন একটা কিছু বানাবো যাতে মানুষের উপকার হবে, আমারও ভালো লাগবে, আমারও স্বপ্ন যে আমি আর্ট কালচার এই জিনিসটাকে নিয়ে আমি এগোই। তো সেই জিনিসটা আমিও করব ইন আ ডিফারেন্ট ম্যানার, ইন আ ডিফারেন্ট ওয়ে। ডাক্তারি নিয়ে ভিডিও অনেকেই বানান, কিন্তু একটু আলাদাভাবে, কিন্তু সেই জিনিসটার মধ্যে যেন মানুষের মানে ক্ষতি না তো হবেই না, কিন্তু যাতে লাভ হয়, মানে সেই লাভের জায়গাটা থেকে মানুষের লাভ হচ্ছে, মানুষ কেন দেখবে। তো সেইখান থেকে ভাবলাম যে একটা কাব্যিক স্টাইলে কবিতাটা, আমার মা কবিতা বলেন, বাবা থিয়েটার, মানে আর্ট কালচারটা বাড়িতেই, আর্ট কালচারটা আমার বাড়িতেই রয়েছে, তো আমি সেই জিনিসটাকে সম্বল করে করে এগিয়েছ এগোলাম, মাথায় এলো। আমার মনে হলো অ্যাজ আ আইপি, যেটা আমরা বলে থাকি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তোমার এই জনরাটায় মনে হয় খুব একটা বেশি ওকে দেখতে পাইনি মনে হয় টিল নাও। না মানে কাব্যিকভাবে কেস প্রেজেন্ট করা ডাক্তারির হিসাবে সেটা আমি প্রথম হয়তো। কিন্তু যে এই শিল্প আর এই যে ডক্টরি দুটোকে এক জায়গাতে নিয়ে এসে সাধারণ মানুষের সাহায্য করাটা ইউনিক। হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ সাধারণ মানুষকে সাহায্য করার জন্য। অ্যান্ড স্বাভাবিক প্রশ্নটা হচ্ছে,
সবাই যখন ব্যবসার পেছনে ছুটছে ডক্টরে, তুমি উল্টো রাস্তায় কেন হাঁটছো? আমার বাড়িতে মা-বাবা আছে। আমি বেসিক্যালি ছোট থেকে অনেক কিছু দেখেছি। বেশ। মানে প্রত্যেকের স্ট্রাগলটা দেখেছি, আমার মা-বাবার স্ট্রাগল দেখেছি। ওই কারণে আমি প্রত্যেকটা জায়গায় মা-বাবাকে আগে রাখি। যেকোনো জিনিসে। মানে আমার প্রোফাইল যদি কেউ ঘাটেন, সে দেখতে পাবেন যে মা-বাবাকে আমি আগে রাখি। তো আমি প্রত্যেকটা মানুষকে সেইভাবেই দেখি যে যেমন আমি আমার মা-বাবাকে দেখি যে আমার ঘরের মানুষকে সেই জায়গায় পড়লে আমার ঘরের মানুষ বা আমি কিভাবে রিঅ্যাক্ট করব বা কি চলবে আমার শরীরে, আমার মনে, আমার মাথায়, সেই ভিত্তিতে আমি দেখি প্রত্যেকটা মানুষকেই। হুম। এবারে সব ক্ষেত্রে তো হয়ে ওঠে না, কারণ আমারও ফ্যামিলি আছে, আমারও ক্যারিয়ার প্রফেশন আছে, কিন্তু যতটা সম্ভব, যতটুকু আমার ততটুকু আমি নেব। কিন্তু এই নয় যে মানুষের ক্ষতি করে মানুষের ঘর থেকে আমি টেনে হিচড়ে তার সামর্থ্য নেই, ক্ষমতা নেই, সে চিকিৎসা পাবে না, এই জিনিসটা যেন না হয়। প্রত্যেকের বেসিক চিকিৎসা, বেসিক স্বাস্থ্য, বেসিক কোনো ব্যবস্থা, সেটা প্রত্যেকের একটা প্রয়োজন আছে এবং সে ডিমান্ড করতে পারে। সে যখন জন্মেছে, সে যখন একটা দেশে আছে, তার একটা বেসিক একটা রাইট আছে। তো সেইটুকু প্রচেষ্টা যে মানে যাতে বেসিক জিনিসপত্রগুলোর জন্য যাতে মানে হয়রান না না হয়ে হতে হয়। থাকে। রাইট। যেটা আমার মনে হয়েছিল অ্যাকচুয়ালি প্রথমবার যখন তোমার ভিডিও কিছু কমেন্ট সেকশন দেখি আমার, যে হয়তো কারোর বাড়ি ওই সুন্দরবনের কোনো একটা দ্বীপে, হুম, মোবাইল তো অ্যাভেলেবেল এখনকার হুম। দিনে, অ্যান্ড নেটওয়ার্ক খুব ইজি। দেখলাম তাদেরও যখন কমেন্ট আসছে, দ্যাট মিনস তারাও অ্যাটলিস্ট ইন্টারনেট করতে পারছে কিছু একটা। হুম। কারণ তাদেরও অনেক প্রবলেম আছে। ডক্টর দেখার জন্য একটা দূরে আসতে হয় হয়তো। অ্যাটলিস্ট কিছু তো পেয়ে যাচ্ছে। বা হয়তো কোনো গ্রাম, পুরুলিয়ার অনেক প্রত্যন্ত গ্রাম যেখানে অ্যাকচুয়ালি এখনো ওষুধ খাওয়াটা মানুষরা পছন্দ করে না। আর টোটকা এন্ড অল তাদের ওখানে মানে ওই জিনিসটাই মানে যেটা একটু আগে আলোচনা করেছি। একদম অন্যরকম ভাবে চলে। অ্যান্ড আমি নিজেই ভুক্তভোগী ব্যাপারটাতে। আমি শুট করতে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেখানে জড়িবুটি দিচ্ছে, দ্যাটস ভেরি ইউজফুল। হুম। যেটা দিয়ে হয়তো মেডিসিনও তৈরি হতে পারে। অবশ্যই। কিন্তু জড়িবুটি না। সামথিং যেটা আমি কোনোদিন বিলিভই করি না, বা হয়তো বিলিভ করা না ওটা অন্য ব্যাপার, সেটা প্রশ্ন। কিন্তু যখন সেইগুলোর ইউটিলাইজেশনস হচ্ছে সিম্পল জ্বর এসে তাতে, হুম। আমি তখন ভাবলাম যে এইখানটাতে কিছু নেই কেন? যেখানে প্রতিটা মুহূর্তে আমরা এই শুনি যে আমরা মানে সব যে যারাই থাকুক, সত্তায় থাকুক, তারা সবসময় বলে যে স্বাস্থ্য জল সবার আগে। অ্যাট লিস্ট তাই। তো রাস্তাঘাট, জল, স্বাস্থ্য। তো এটা তো বেসিক নিড প্রতিটা মানুষের ক্ষেত্রে। স্বাস্থ্য। একদম। তো সেখানে জিজ্ঞাসা করলে বলল যে আমাদের এখানে স্বাস্থ্য আসছেই না। মানে আমরা জানি না, স্বাস্থ্য অনেক দূরে আছে। মানে 50 কিলোমিটারস দূরে গিয়ে একটা কোনো, সেখানে বললেন ডাক্তারবাবু আসেন এই সময়, হুম। অ্যান্ড তারপর চলে যাবেন অনেকগুলো প্রাইভেট জায়গাতে উনি স্টে করেন এন্ড সামথিং। তো তোমার মনে হয়েছে কোনদিন গ্রামে গিয়ে করবে, নাকি মনে হয়েছে অবশ্যই। না, না। আমার অবশ্যই ইচ্ছা হয়েছে এবং ইচ্ছা আছে। যেখানে আরকি এখানে তো প্রচুর মানুষ, মানে কলকাতার কথা বলছি আমি। রাইট। প্রচুর ডাক্তার আছেন এবং মানুষের কাছে সেই জায়গাটাও আছে। মানুষ, আমি নাম নেব না। মানুষ সেখানে ১৫০০-২,০০০ টাকা দিতেও ভাববেন না। ট্রু। তারা সেই জিনিসটা দেন। তার মানে এখানে কি চিকিৎসা হচ্ছে আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু মানসিক শান্তি যে আমি একটা ডাক্তারবাবু পাচ্ছি, সে আমার চিকিৎসা করছেন। হুম। এবারে তারপর তো ডাক্তার, এক ডাক্তার থেকে অন্য ডাক্তার, এখান ওখান সেখান আছেই। প্লাস ওই প্রচুর ডায়াগনোস করতে হয়। প্রচুর। এখান থেকেই করতে হবে। এগুলো নিয়ে আমি বানিয়েছি, যে কারণে আমাকে অনেকে বলেছে যে কেন আমি বানাচ্ছি এগুলো নিয়ে। তো সেইগুলো নিয়ে আমি ভাবিনি। যেটা আমি দেখছি প্রত্যেকটা দিন প্রতিদিন যেগুলো দেখছি, মানুষের মধ্যে যেগুলো দেখছি এবং আমি যেটা ফিল করছি, তোমার মধ্যে, আমার মধ্যে, প্রত্যেকে যারা আছে তাদের মধ্যে যে সমস্যাটা, যে কমন যে প্রবলেম গুলো, সেগুলো নিয়ে বানিয়েছি। এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানুষ এখানে চিকিৎসাটা পাচ্ছেন। মানে এট লিস্ট তাদের মানসিক শান্তি হচ্ছে যে ডাক্তার দেখালাম। কিন্তু গ্রামে-গঞ্জের ব্যাপারটা হচ্ছে, গ্রাম মানে গ্রামেও আছেন। কিন্তু গ্রামের ব্যাপারটা হচ্ছে যে হয়তো ডাক্তার দেখাতে তাকে অনেকটা দূর ট্রাভেল করতে হচ্ছে বা সেইভাবে পাচ্ছে না। অনেক জায়গায় এখানেও আছে যাদের মানে রেজিস্ট্রেশন নেই। প্রচুর আছে। প্রচুর আছে। রেজিস্ট্রেশন নেই। অনেক আগে যারা করেছেন এই জিনিসটা, তাদেরকে এখন মানে মেডিসিন তারা প্র্যাকটিস করতে পারেন। তাদের একটা পরীক্ষা দিতে হয় এবং তাদের একটা রেজিস্ট্রেশন এক্সপেরিয়েন্স ওয়াইজ, হ্যাঁ। এক্সপেরিয়েন্স ওয়াইজ প্রচুর জায়গায় আছেন। এবার পুরোটাই হচ্ছে মানুষের বিশ্বাস।
আমাদের এখানে যেমন মানুষ চাইলে ডাক্তার পাল্টাতে পারে, এই ডাক্তার হচ্ছে না, অপশন পাই। ওই ডাক্তার হচ্ছে না, এটা কিন্তু ওইখানে মানে একটা ডাক্তার পাওয়া মানে অপশন তো নেই, একটা ডাক্তার পাওয়া যে আমার প্রপার চিকিৎসা করবে, এটা খুবই সমস্যাজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমার এক্সপিরিয়েন্স ছোট্ট, মানে দেয়ার সাপোর্ট করছে ওনাদেরকে যে এরম ভাবে যে আপনি জানেন না কিছু, আপনি বুঝতে পারছেন না, আমাদের এখানে এনার্জি কিছু হতেই পারে না। নো ডাউট উনি হয়তো সত্যি ভালো ডক্টর, ওষুধ দেন বা শিখেছেন বা হয়তো বইপত্র পড়াশোনা করে জেনেছেন। তো আমি একটু বুঝে ওনার একটা ব্যাক স্টোরি শুনলাম। উনি কিন্তু কোনোদিন প্রফেশনাল ডক্টর শেখেননি বা পড়েননি বা জানেন না। ওনার বাবা ছিলেন যিনি হচ্ছেন ওই নাক্স ধোমের মতন কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ জানতেন, গ্যাস হলে এটা খেলে হয়, ওটা খেলে হয়, এইগুলো কয়েকটা বলে করতেন। এবং উনি ওই বাবার কিন্তু ডক্টরি বই ছিল, সেগুলো পড়ে যা পসিবল। আর সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে ওষুধের বোতলগুলো হয় না, মানে আমাদের অ্যালোপ্যাথির যে বোতলগুলো হয় ওতে জল মেশানো, মানে জল নিয়ে যেতে হয়, ওতে 2 ফোঁটা করে ওষুধ দেয়। হোমিওপ্যাথি ওটা? হোমিওপ্যাথি, ইয়েস। 2 ফোঁটা করে ওষুধ দিয়ে দেয় ওই জলটার মধ্যে। আচ্ছা, ওইটাই দিনে 3 বার 4 বার করে খেতে হয়। এই ব্যাপারে একটা কথা বলি, হোমিওপ্যাথির যে ব্যাপারটা সেই ক্ষেত্রে মানে যেহেতু স্লো কাজ করে ওটা, তো ওই কারণে সাইড এফেক্টস হয় না। হোমিওপ্যাথি যাই হোক, কিছু অসুবিধা নেই তো। আমার জিনিসটা ভালো হয়েছে যে অসুবিধা মানে একটা খালি বোতল, সবাই জল নিয়ে দাঁড়িয়ে আছে বোতল করে হাতে, আচ্ছা জল নিয়ে দাঁড়িয়েছে, জলের মধ্যে শুধু ফোঁটা দিচ্ছে, ফোঁটা দিচ্ছে। মানে ওই ছোট ছোট যেটা ওষুধগুলো খাই আর কি, মানে পুড়িয়ে করে দিয়ে দেয়। হ্যাঁ কাইন্ড অফ। আমার মনে হয়েছিল যে ভেরি ইন্টারেস্ট, মানে আমার ইন্টারেস্টিং। অ্যাজ এ চরিত্র ইন্টারেস্টিং লেগেছিল, এবার অ্যাজ এ ডক্টর বলতে পারবো না। হ্যাঁ, এই দিক থেকে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার ওখানে কিছু নেই, তার থেকে ভালো যে কেউ আমার গাইড করছে। কিন্তু আমি ওষুধ দিয়ে দেখছি আমার সিমটম আছে, আমি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করছি, আমার বমি হচ্ছে, আমি বমির ওষুধ দিচ্ছি। কিন্তু যখন আমি ওষুধটা দিচ্ছি, এটা প্রত্যেকের বোঝা উচিত যে আমি যখন ওষুধটা দিচ্ছি, ওষুধটা কিন্তু আমার সিমটমটাকে কমিয়ে দিচ্ছে। সিমটম যখনই কমছে, মানুষ কি ভাবছে আমার অসুখটা যে রোগটা সেটা কমে গেছে, কারণ আমার সিমটম যখনই সাবসাইড করে যাচ্ছে, আমি আর সেটা নিয়ে ভাবছি না। রাইট, কিন্তু কিওর হচ্ছে না, ভেতর সেটা বাড়তে থাকছে। যেহেতু বেশি লোক তো এখন এরকম ভাবেই হচ্ছে। এবার যখন ধরা পড়ছে তখন আর কিছু করার থাকছে না, লেট হয়ে যাচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ করে মারা গেলেন, এই কথাগুলো আমরা খুব শুনতে পাই, প্রায় শুনছি প্রায়। আর এখন দেখছি সেরিব্রাল অ্যাটাক খুব বেশি হচ্ছে, অ্যাটাক হচ্ছে। জানি না রিজন কি, অনেক মানে রিসেন্ট তো প্রচুর শুনলাম। এটার মেইন কারণ হচ্ছে মানে সেরিব্রাল অ্যাটাক বা হার্ট অ্যাটাক, যে জিনিসটা হচ্ছে সিমটমস আগে থেকে দিচ্ছে। আমাদের মাথা ঘোরে, আমরা ভাবি মাথা ঘোরাটা খুব নর্মাল একটা ব্যাপার, আমরা ওয়ার্টিন খাই, সিনারিজিন খাই, কিছু ওষুধ, মানে এগুলো কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আমার মাথা ঘোরার ওষুধ দিচ্ছে ডাক্তার, কিন্তু ডাক্তার এইটা দেখাচ্ছে না যে আরো কি কি প্রবাবিলিটি থাকছে ওখানে, আর কি কি আমার কারণ হতে পারে যে কারণে আমার মাথা ঘুরতে পারে। রাইট, ওই কারণে যখন হচ্ছে একশো বার থাকে, আর আমি দেখছি সবাই উপর ব্যাপারটা যাচ্ছে। উপর যাচ্ছে। একটা ডাক্তারের 15-20 জন করে বসে আছে লাইন, আর কথা শোনার সময় কোথায়? হ্যাঁ তাই তো দেখি, মানে সে 2-3 মিনিটও দেখা যায় না। ইভেন আমি যখন আমার কাছে পেশেন্ট আসছে, লোকজন বলছে যে আপনি এত সময় ধরে দেখেন কি করে? সিস্টাররা বলছে, নার্সিংহোমে দেখছি, সিস্টাররা বলছে আপনি এত সময় ধরে দেখবেন না, কেন দেখছেন? কিন্তু এটা কি ব্যাপারটা হয়, মানে একবার গোড়ায় চলে গেলে তখন আর ওখান থেকে বের করা যায় না। আমি যদি চাইও পারবো না, আমার হয়তো পেশেন্ট কম হবে, আমার টাইম বেশি লাগবে, কিন্তু আমি পারবো না, সেটা আমার ন্যাচারাল ইনস্টিংক্ট ওটা। আর আমি একবার শুনতে শুরু করলে শুনবো সেই জিনিসটা। এটাই দ্যাটস এ ওয়ার্ক, মনে হয় ওয়ার্ক কালচার। তোমার বক্তব্য, ধরো এই যে তুমি তোমার ভিশনে চলছো, তোমার ভিশন কিন্তু সেবা করা। শৈল্পিক সত্তাকে তুমি ক্যারি করে তুমি লোকের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছো, তোমার নিজেরও শিল্পসত্তা পছন্দ, সেবা করার জন্যই তুমি এগিয়েছো। বা যেটা তুমি নার্সিংহোমে দেখছো বা শান্তি বা শুনছো তাদের কথা, এই কথা শোনার মেন্টালিটি লোকের কমে গেছে। এখনকার দিনে কথা শোনার মতনই লোকে স্টার্ট আপ ওপেন হয়েছে, আওয়ারলি টাকা দেওয়া হয় কথা শোনার জন্য। যারা যায় না, কলকাতাতে অলরেডি চলে এসছে এটা। আমি প্রচুর বাড়ি যারা সাবস্ক্রিপশন করে রাখা আছে, উইকলি 2 ঘন্টা কথা বলতে আসবে, 4 ঘন্টা কথা বলতে আসবে, অ্যান্ড তাদের জন্য পে করা হয়। সময়ের দাম। এই যে যখন তুমি একটা শিল্পসত্তাকে বেছে নিয়েছো, ভিডিও করার ইচ্ছা হয়েছে তোমার, এইটা কেন? তোমার নিজের পিসের জন্য নাকি সেবার জন্য? মোটো একটাই, সেবা।
মানে আমি সেবা করতে চাই। এবার সেই সেবার ধরন যেটা, আমাকে তো এমনি কেউ চেনে না। মানে এই ভিডিও ছাড়া আমার কর্মস্থলে আমাকে চেনে, Right. আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা আমায় চেনে, কিন্তু আমাকে সেইভাবে তো কেউ চিনতো না। এবার যখন আমার বয়সী ডাক্তাররা পাশ করে যখন করছে, পরিচিতি এমন একটা জিনিস, যে জিনিসটা যদি ঠিকঠাকভাবে করা যায়, ঠিকঠাকভাবে যদি কারোর কাছে আসে, সে সেই জিনিসটাকে ভালো দিকেও নিতে পারে, খারাপ দিকেও নিতে পারে। তো একদম। এই থটটা আমার মাথায় ছিল যে মানে তুমি একটা- কিছু ফলো করলে তোমার লোক ফলো করবে। হ্যাঁ, মানে সেই জিনিসটা মানে আমি একটা চেঞ্জ আনতে পারবো। এবার আমরা কন্টেন্ট বানাই, প্রত্যেকে অনেকেই আছেন যারা কন্টেন্ট বানান, কেউ বানায় লাইফস্টাইল দেখায়, মানে অনেক ডক্টরস আছে যারা লাইফস্টাইল দেখায়। আর একটা ডাক্তার কি করতে পারে, ডে ইন মাই লাইফ দেখাতে পারে, গেট রেডি উইথ মি দেখাতে পারে। কিন্তু আমার বক্তব্য ছিল হচ্ছে যে এগুলো করে আমি কি দিচ্ছি, আমি দেখাচ্ছি আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমি সুইমিং পুলে নামছি, আমি এটা করছি, ওটা করছি, সেটা করছি। আমি সেই সেম জিনিসই দেখাচ্ছি, করছি, কারণ আমি যা যা ডেইলি করছি সেইগুলোর মধ্যেই কিন্তু আমি ভিডিওটাকে ওই ক্ষতেই ফেলছি। কিন্তু সেখান থেকে তারা কি আমি কি করছি সেটা দেখছে, নাকি আমার থেকে কিছু পাওয়ার আছে, কিছু নেওয়ার আছে, সেই মানসিকতা নিয়ে দেখছে। এবং আমি খারাপ ভাবি না যে মানুষ যখন প্রয়োজনে আসে, কারণ আমার পারপাসটাই হচ্ছে যে মানুষের প্রয়োজনটাকে স্যাটিসফাই করা। রাইট। তো তারা যখন আমায় জিজ্ঞেস করে, আমি সেটা বলে দিই। এবং এমন নয় যে কমেন্ট করো তবে বলবো, আমি কিন্তু সব ওষুধ বলে দিই সেখানে। এবারে তারা যেটা বুঝতে পারেন না, আমাকে জিজ্ঞেস করে, আমি সেই জিনিসটাও ক্লিয়ার করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। এরকম আমার মধ্যে কোনো ব্যাপার নেই যে আমাকে ফলো করবে বা আমি একটা লাইমলাইটে থাকবো। হিরো হওয়ার স্বপ্ন কার না থাকে? ট্রু, প্রত্যেকের থাকে। আমি যদি বলি এখন যে না আমি হিরো হতে চাই না, প্রত্যেকের একটা ইচ্ছা থাকে, একটা না, বাসনা থাকে, থাকে দুটো হয়। একটা হিরো হতে চায়, নাহলে হিরো ক্রিয়েট করতে চায়। হিরো ক্রিয়েট করতে চায়। সেটা আমাদের এটা বেসিক্যালি কিন্তু তাও মানে তোমরাও হিরো, কাইন্ড অফ। কারণ তোমরা যদি বা তোমাদেরও ক্যামেরার সামনে আসা উচিত। আমি বলি যারা ক্যামেরার পেছন থেকে এত কিছু করেন, লাইক তারা যদি এখন রাস্তায় বেরোয়, কে এই একটা ব্যাপার, এই জিনিসটা খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। কিন্তু যারা কিচ্ছু করে না, যারা শুধু ক্যামেরার সামনে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, বিউটি দেখায়, রূপ দেখায়, তাদেরকে সবাই মাথায় করে নিয়ে নাচে। বা কোনো টপিক নিয়ে ডিসকাশনস করে। নাম দেবো না। তো এই পডকাস্টের মধ্যে আমি এটাই বলতে চাই, আজকে কথা হচ্ছে, এইভাবে হিরো হওয়া হয় না। এইভাবে যেটা হয় সেটা হচ্ছে যে পরিচিতি পাওয়া যায়। মানুষের আজকে কি আছে, মানুষ আজকে দেখছে, আজকে এক্স কে বলছে যে খুব ভালো, কালকে এক্স খারাপ হয়ে যাবে, ওয়াই আবার উঠে যাবে, আবার ওয়াই পড়ে যাবে, আবার এক্স উঠে যাবে। মানুষ পার্সপেক্টিভ, পুরোটাই পার্সপেক্টিভ। আমার চোখে আজকে এটা ভালো লাগছে, কালকে অন্য কারোর কথা শুনে ইনফ্লুয়েন্স হলাম আমি। আজকে যে ভালো, কালকে সে খারাপ। একদম তো। আমি অ্যানিমেল দেখলাম, অ্যানিমেলে আমি যেটা হলো যে জিনিসটা, আমি সেই ক্ষেত্রে কিন্তু সমর্থন করলাম যে ক্যারেক্টারটা দেখানো হলো, যে ম্যাসকুলিনিটি দেখালাম, আমি সেই জিনিসটাই করলাম আলফা। আলফা। এটা কিন্তু পার্সপেক্টিভের ওপরে। হঠাৎ করে একটা মেয়ে খারাপ কিছু করলো, কিন্তু ছেলে যদি তাকে কিছু বলে, সেই ক্ষেত্রে আমি হঠাৎ করে ছেলেটাকে বললাম যে কেন এটা হলো। সুতরাং মানুষ এরকমই, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন দ্য মুড, ইট ডিপেন্ডস অন দ্য কালচার, রাইট, ডিপেন্ডস অন দ্য সারাউন্ডিং, যে তোমার সারাউন্ডিং এ কে কে আছে এবং তারা তোমাকে ওই মুহূর্তে কিভাবে প্রেজেন্ট করছে। তুমি ধরো ক্রিয়েটার্স ওয়ার্ল্ডে ইনভলভ হয়েছো, অ্যান্ড নাও ইউ আর দ্য ক্রিয়েটার। গুড কন্টেন্ট অ্যান্ড ব্যাড কন্টেন্ট হয়, অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল ব্যাড কন্টেন্টের টিএলপি অ্যান্ড সব কিছু বেশি। অনেক বেশি। এই যে তুমি যেহেতু ডক্টর, তুমি ব্যাপারটা বেশি বুঝতে পারবে যে এই মানুষ এতটা টাইম স্পেন্ড করছে আনইউজড কন্টেন্ট আর ব্যাড কন্টেন্টের উপর কেন? মানুষ হেট্রেড বের করছে, যেটা খারাপ কন্টেন্ট আমি যদি বুঝছি যে এটা আমার খারাপ লাগছে বা এটা সেই জিনিসটা আসা উচিত নয়, একটা জায়গা আছে নট ইন্টারেস্টেড বলে, আমি সেই জিনিসটা ইজিলি করতে পারি, কিন্তু মানুষ সেটা করে না। মানুষ কি করে, কমেন্ট করে। যখনই কমেন্ট করছে, তুমি দেখবে যে কোনো কন্টেন্টের মধ্যে যত বেশি কন্ট্রোভার্সি আছে, যত বেশি খারাপ জিনিস আছে, যত বেশি
একটু অন্যরকম জিনিস আছে, ইট ফোর্সেস দ্য পার্সন টু কমেন্ট, রাইট। আর মানুষ যখন কমেন্ট করে সেটা রিচ বেড়ে যায়। সে হেড কমেন্টই করছে, সে কিন্তু তার ফ্রাস্ট্রেশন বের করছে, সে তার হেট্রেডটাই বের করছে, কিন্তু সেই জিনিসটা অ্যালগোরিদম কি বুঝতে পারছে? অ্যালগোরিদম তো বুঝতে পারছে না, কারণ 0-1 বোঝে। কিচ্ছু বোঝে না, সে শুধু দেখছে যে এনগেজমেন্ট কত হচ্ছে। রাইট। ওই কারণেই মানুষ আজকে এত বেশি XYZ যারা যে যা করছে, তারা ছেলে হয়ে মেয়েদের জামা পরে ইয়ে করছে, তারা পাবলিকে নাচছে। কেন? আমি তো ঘরেও নাচতে পারি, রাইট। আমি পাবলিকে নাচছি, আমি তো সোজাভাবেও আঁকতে পারি, কিন্তু না আমি চোখ বেঁধে আঁকছি, আমি তো নর্মাল কালার দিয়ে আঁকতে পারি, না আমি ছাই দিয়ে আঁকছি। কেন? আমি তো নর্মালি খেতে পারি, কিন্তু না আমি নর্মালি খাবো না, আমি এত এত করে জিনিসপত্র ঢালবো, খাবার ওয়েস্ট করা দেখাবো। কেন? কারণ আমি ফোর্স করছি অডিয়েন্সকে যে অডিয়েন্স তুমি আমাকে হেট্রেড দাও, কমেন্ট করো, যাতে আমার অ্যালগোরিদম আমাকে বোঝে যে আমারটা হাই অন এঙ্গেজমেন্ট এবং সেটা বাড়তে থাকে। তো মানুষের হেট্রেড বেসিক্যালি সেই কন্টেন্ট ক্রিয়েটারকে আরো বেশি আপলিফট করছে। আর ভালো কন্টেন্ট যেখানে কমেন্ট করার কথা তারা সেখানে কমেন্ট করছে না, কারণ তারা পাচ্ছেন তো কিছু কমেন্ট করার মতো। আর মানুষ ভালো জিনিস বলতে খুব কাতরায়। আর ভালো জিনিস ভালো, খুব খুব কম মানুষ আছেন যারা মানে ভালো জিনিসকে সমর্থন করে। রাইট। রাইট। ভালো জিনিস ভালো, কিন্তু খারাপ জিনিসে তাকে বলতে হবে, আর যখনই বলতে যাচ্ছে তখন সেই জিনিসটা বেরিয়ে যাচ্ছে। ওই কারণেই আজকে বড় বড় ব্যক্তিত্বরা পরিচিতি পায় না, পাবে না, কিন্তু যারা কিছুই নয়, জাস্ট একটা 1 মিনিট 2 মিনিটের একটা কন্ট্রোভার্সি করে ছেড়ে দিচ্ছেন, তারা কিন্তু অনেক বেশি ফেম পাচ্ছে। এটা আমরাই করছি। রাইট। এখন তো এটা ট্রেন্ড চলছে। আমরা চাইছি না, আমরা সবকিছু বলছি, আমরা কাস ওয়ার্ডস ইউজ করছি, আমরা ন্যাকামি এই সেই হেনাতেনা বলছি, কিন্তু এই যে বলছি আমরা, আমাদেরকে বুঝতে হবে এই বলার জন্য তাদের লাভ হচ্ছে। ওই যেমন পাখি কচ্ছপ নিয়ে যাচ্ছিল, নিচ থেকে সবাই বলছিল, কথা বলানোর চেষ্টা করছিল, কচ্ছপটা যেই মুখটা খুললো নিচে পড়ে গেল। কন্টেন্ট ক্রিয়েটাররাও সেরকম। কিন্তু দিস ইজ দ্য ফিউচার, দিস ইজ ফর আওয়ার এন্ড। কারণ আমরা এখন সবাই ডেটা রেডি করছি কাউকে দেওয়ার জন্য, যারা আমাকে দেবে, ইন দ্যাট কলস AI। ডেটা ম্যানিপুলেশন যখন চলছে, সেখানে গিয়ে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট আর অ্যাকর্ডিং টু কোডার, যেটা কোড করে, তাদের গুড অ্যান্ড ব্যাড বোথ কন্টেন্ট প্রয়োজন। অবশ্য ব্যাড শোয় তারা যখন ব্যাড কন্টেন্ট ইন দ্য সেন্স কি, কন্টেন্টগুলোর মধ্যে আমাদের ওই ইমোশনটা পাচ্ছে, যে ইমোশন দ্যাটস তার অ্যালগোরিদম হাই পিক রেখে দিয়েছে। কিন্তু তোমার কি এটা মনে হয় না দিস 50-50 চান্স হওয়া উচিত ছিল? মানে লাইক গুড কন্টেন্টকে 50% হাইড করা হতো। অ্যান্ড আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, ইনস্টাগ্রামে পিকচার সেটাকেই বুস্ট করা হয় যার মধ্যে নিউডিটি থাকে। না হলে নর্মাল পিকচার্সকে বুস্ট করা হয় না, ওদের অ্যালগোরিদম ওয়াইজ তাই আছে। তো যদি একজন কোনো মঙ্ক বা সামওয়ান যে গুড গুড কিছু ভাইবস দিচ্ছে, তো সেই যখন কন্টেন্ট আপলোড হচ্ছে তাকেও সেম বুস্ট করা উচিত। হ্যাঁ। তার মানে ইন্টারনাল পলিটিক্স জড়িয়ে রয়েছে, যেখানটাতে হচ্ছে যারা প্রফিট কামাচ্ছে ফর বিগ মাফিয়াস আর বিগ ফাউন্ডার্স। অবশ্যই। তাহলে আমাদের যে ফিউচারটা ডিসাইড তা কি তারাই করছে? তাহলে আমরা তো করতে পারছি না। না, তারাই করছে, আমরা জাস্ট ফলো করে যাচ্ছি তাদেরকে। আমরা জাস্ট ওখানে নিজেদের লাক ট্রাই করছি। রাইট। আমরা প্রত্যেকে, আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা, উই আর জাস্ট অ্যাপ্লাইং আওয়ার লাকস, নাথিং এলস। আমরা আর কিচ্ছু করছি না, আমরা প্রত্যেকে কিন্তু ওখানে ওই যে আমরা হিরো হতে চাইছি প্রত্যেকে। এবার যখন আমি দেখছি যে আমার এই মাধ্যমে হচ্ছে না, তখন আমরা আমাদের যে ভিশন সেইটা পাল্টে ফেলছি। আমাদের যে নীতি, যে আমরা যে পারপাসে আমরা শুরু করেছিলাম, অনেক এরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এথিক্স নেই। হ্যাঁ। তাদের যে তারা ভেতরের যে সত্তা সেটা করছে না, কারণ তারা দেখছে যে তারা সেটা করে রিচ পাচ্ছে না। তো তারা কি করবে? তারা এখানে ওই পার্সোনাল একটা জায়গা, যে আমি হিরো হতে চাই, আমি 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 তো তারা এবারে সেইখানে সুইচ করছে। এবার তারা দেখছে ওখানে তারা পাচ্ছে, রাইট। আমি বেটার পাচ্ছি। তারা জনার পাল্টাচ্ছে, কনটেক্সট পাল্টাচ্ছে, সবকিছু পাল্টাচ্ছে। অ্যান্ড দেখতে পাচ্ছি এখন তো তোমার বেশিরভাগ কনটেক্সট বা বেশিরভাগ জনার হচ্ছে তোমার ফর 18+ কন্টেন্ট, যাতে মানুষজন বেশি ইনভলভ হচ্ছে। কিন্তু দেখছো 12+ এখন তো 5 বছরের বাচ্চা তো খাওয়া দাওয়া করে তো কার্টুন দেখতে দেখতে। এক্স্যাক্টলি। তারা টেক স্যাভি বেসিক্যালি। অ্যান্ড জেন জিজ যারা বেসিক্যালি, জেন জিদের বলা হচ্ছে তারা নাকি রুলস ব্রেকার, সবসময় রুলস ব্রেক করছে, নিউ ট্রাই করছে, যেটা বারণ করবে সেটা বেশি সেটাই বেশি করে করবে।
একটা কোনো একটা রুলস আসা উচিত আর লস আসা উচিত, যেখানে যেমন আমাদের সেন্সার বোর্ড আছে সিনেমাতে, যে এইটা তুমি দেখাতে পারো না, দেখালে তোমাকে 18+ কন্টেন্ট রাখতে হবে। তুমি দেখালে যেরকম আমরা থাকে 12+ মানে ইউনিভার্সাল ইউ, 14+ মানে ইউ বাই এ, হুম। অ্যান্ড 18+ মানে এ। আমার মনে হয় এরকম একটা বেরিয়ে আনা উচিত, যেখানটাতে অ্যাটলিস্ট কিছুটা রিটার করা হবে এবং হার করে সেই জিনিস ডাস্টবিন করা হবে, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে সেই জিনিসটাকে রাইট করা হবে। যখন সিরিয়াসলি নেওয়াই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটাকে বা ক্রিয়েটার্স ওয়ার্ল্ডটাকে। এখন তো অরেঞ্জ ইকোনমি লঞ্চ করে দিয়েছে। যে মানুষের মধ্যে আমার বোধ থাকবে না, তাকে বোকা বানানো বেশি সহজ হবে। রাইট, তো সেই জায়গাটা যদি আমি আটকে দিই, যার বোধ আছে সে তো সেই জিনিসটাকে অ্যাভয়েডই করবে। আমার মেইন টার্গেট অডিয়েন্স কারা? যাদের বোধ নেই, তারা ইন্টারমিডিয়েট জায়গায় রয়েছে, যাদের এখনো সেই বোধ আসার জায়গাটা আসেনি, সেইটা তো টার্গেট অডিয়েন্স। বাংলায় লিখতে তো বিজ্ঞানের উপকার অ্যান্ড অপকার। তো আমার মনে হয় এইরও উপকার অ্যান্ড অপকার সিস্টেমটা রয়েছে। ও এখন তো তোমরা নিশ্চয়ই জানো, ইলন মাস্ক তো বলেছে 2027 এর পর ডক্টরদের প্রয়োজন নেই আর। সবকিছু ইভেন এখনই সেই জিনিসটা, কোনো ডাক্তারকে যদি এখন কিছু হয়, তাদের সামনে একটা ল্যাপটপ থাকে, ইয়েস, সেই ল্যাপটপের মধ্যে পুরো সিস্টেম ইনস্টল করা থাকে, যার মধ্যে ওষুধ, তার ডোজেজ সবকিছু থাকে। ও মানে সেম অ্যাস্ট্রোলজার। ইভেন তুমি যদি মানে বড় এখানকার কোনো নার্সিং হোমে যাও, তুমি দেখবে তুমি তার চেম্বারে ঢুকলে সে হাতে লেখে না, সে টাইপ করে, এবং সে কোথা থেকে টাইপ করে কপি পেস্ট করছে কি করছে তুমি জানো না। ও ইয়েস, রাইট, আমি জানি, রিসেন্ট গেছিলাম। হ্যাঁ, খুব বড় নার্সিং হোম। হ্যাঁ, হ্যাঁ, ওর নাম নিন না। হ্যাঁ। তো সেই জিনিসটা সে ওখান থেকে প্রিন্ট আউট করে বার করবে, খুব সুন্দর জাঁকজমকপূর্ণ, কিন্তু সেটা ওই মেকানিক্যাল। আর তুমি জানো না যে কি, এবং এই জিনিসটা শুধু 2027 কি, সব জায়গাতেই সবসময় চলছে, এখন থেকেই চলছে। ইলন মাস্ক লঞ্চ করছে রোবট, ডক্টর রোবট। মানে বেসিক্যালি মানে তোমরা বেসিক্যালি বসে থাকে বাইরে, কারণ আমরা মনিটরে বসে থাকি না, তোমরা মনিটরে বসে থাকবে, শুধু ওরা ভালো না খারাপ কাজ করছে দেখার জন্য বাইরে ডক্টর। কোয়ালিটি কন্ট্রোল আমরা করছি। হ্যাঁ, এইবারে ব্যাপারটা হচ্ছে, প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে আমি আমাদের স্টেটের কথা বলছি, বাইরের কথা আমি বলছি না। মেশিন যে কোনো সময় খারাপ হতে পারে। এই কদিন আগে লিফটের একটা লিফট যদি ওরকম জিনিস হতে পারে, আমি পেট কাটছি, সবকিছু করছি, তো ওটা কতগুলো কোয়ালিটি কন্ট্রোল টেস্ট পাস করার পর এই জিনিসটা আসা, এবং কোনো মানুষ, মেশিন তো যত যাই হোক, রাইট, রাইট। যে কোনো সময় বিগড়ে যেতে পারে। তো পেটের বদলে যদি গলাটা কেটে দেয়, হ্যাঁ, তখন কি হবে? এটা প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে গ্রামের কথাটা বলছিলে, যে গ্রামে মিনিমাম চিকিৎসাটুকুর ব্যবস্থা নেই, সেইখানে কি এটা পৌঁছাবে? আমার সিটিগুলোতে রোবট কন্ট্রোল করবে, রোবট কন্ট্রোল করবে। and you can buy anyway, মানে বলতে চাইছে যে এনিওয়ান ক্যান বাই, মানে ঘরের ডক্টর। এটা ব্যবসা সুন্দর, মানে আমার একচুয়ালি সিনেমেটিক লেগেছে, মানে আমার ভালো লাগে। সত্যি সুন্দর, খুবই ভালো। কিন্তু আমাদের এখানে যেরকম মানুষজন আসেন, যারা এটা নর্মাল, যদি আমি চোখ দেখতে যাই আর বলি যে একটু ঠিকঠাক করে তাকান এখানে, তা বলে কি বলছেন আপনি, এখানে এত এইভাবে তাকাতে পারবো না। তো সেই সেটআপে দাঁড়িয়ে তাকে কানে ঢোকা ওঠে, একটা এরকম ঢাউস ব্যাগ নিয়ে আসবেন, এসে বসবেন, বিড়ি টিড়ি খেয়ে এলেন, আসার পর তারপরে সেরকম তো নিশ্চয়ই সেইখানে সেটআপ সেরকমই থাকবে, এসি ঘর, রাইট। কি সে একটা শব্দ ইউজ করে বলবো এটা কি, চললাম। তো এইখানে সেই জিনিসটা আর আসতে লাগবে সময়, কিন্তু সময় লাগবে, কিন্তু হ্যাঁ, ফিউচার তো অবশ্যই চেঞ্জ হবেই। তো এই মুহূর্তে সেটা পসিবল নয় বলে মনে হচ্ছে। অনেক দূর। আরেকটা আমি জিনিস ফেস করেছি, মানে আমি অ্যাকচুয়ালি এটা সামনে সিনেমা করব, যে সিনেমাটাতে হচ্ছে যশোদা সিনেমার নাম দিয়েছি আমি, অ্যান্ড আশা ওয়ার্কার ডেডিকেট করছি। না, খুব ভালো। আমার নিজের মাও যেহেতু আশা ওয়ার্কার, তো দ্যাটস ওয়াই মমকে ডেডিকেট করার জন্য সিনেমাটা বানানো, অ্যান্ড মার পছন্দ এটা। মা 2023-তে 2021 আপনার করোনা হওয়ার পরে যখন আমি বলেছিলাম যে ছেড়ে দাও, তোমার পক্ষে পসিবল না, তো বলেছিল যে আমার পক্ষে পসিবল মেনে নিলাম, কিন্তু আমাদের জন্য যারা যে কটা মায়েরা হ্যাপি নয়, তাদের কি হবে? ও ডক্টর তো হোম টু হোম সার্ভিস দেয় না, তো আমরা একমাত্র হোম টু হোম সার্ভিস দিই। আমার সেখান থেকে ফিল হয়েছিল, আমার মনে হয়েছিল যেন রুগীরা দয়া দেখাচ্ছে ওষুধটা নিয়ে
মানে ধরো তুমি যার জ্বর হয়েছে ওষুধ দিচ্ছে, হুম। বা কোনো একটা প্রেগনেন্ট মহিলার প্রয়োজন, ওষুধের প্রয়োজন বা সামথিং প্রয়োজন, হুম। তাকে যখন হেল্প করছে মনে হচ্ছে ওনারা বলছে না লাগবে না, বা কোনো কাউকে পোলিও খাওয়াতে যাচ্ছে, না 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 আমরা তারা ওই জিনিসটাকে দূরে সরে জোরে ছড়াচ্ছে আর তারপরে গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর তো খুব ভরসা কম মানুষের, তো না করবো না। সে কি তোমরা ফেস করো যখন হসপিটালে থাকো বা সময়? হসপিটালে আমি কদিন আগেই একটা জিনিস পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে নার্সদের নিয়ে। ডাক্তারদেরকে খুব একটা করতে হয় না সেই জিনিসটা। মেইন যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডাক্তার ছাড়া বাকি যে কেউ মানুষ বলে গণ্য করা। রাইট। হ্যাঁ, অনেকেই বলেছেন এটার ব্যতিক্রম আছে, যে তারাও ভালো ব্যবহার করছে, নার্সটাও ভালো ব্যবহার করছে। অনেকে বলেছেন, ক্ষোভ উগরে দিয়েছেন যে নার্স শুনে খুব খারাপ ব্যবহার করে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জায়গায় ভালো ভালো থাকো। ভালো খারাপ থাকবে, এটা নিয়েই পুরো ব্যাপারটা। কিন্তু ডাক্তারদের উপরে খুব একটা করে উঠতে পারে না আনলেস অ্যান্ড আনটিল প্রাণ চলে যাচ্ছে বা খুব ভয় খুব সমস্যা হচ্ছে। ভয়টা তো আমাদের হচ্ছে বেশি ভয়। ভয়টা থাকে ডাক্তারবাবু যদি কিছু বলে। হ্যাঁ, ডাক্তারবাবুর সাথেও তর্কাতর্কি চলে, মারপিটও তো হয় দেখি তো। ওরা রীতিমতো ভয় পেয়ে সিটিয়ে থাকে। ডাক্তার সামনে বলবে যে হয়তো এই ডাক্তার বললো যে এই তুমি এরকম কেন করলে, যাও চলে যাও, আসবে না, এই করো না, করো না। অন্য ডাক্তারের কাছে গিয়ে সে হয়তো ভালো, কিন্তু তার মনের মধ্যে একটা মানে হয়ে গেছে, থেকে গেছে, ইমপ্রেশন হয়ে গেছে ডাক্তার মানেই হচ্ছে এইটা। এখন কোনো ডাক্তারকে মানুষ বিশ্বাস করতে পারে না। রাইট, একদম ডাক্তারের প্রতি যে বিশ্বাস, আমি যদি একটা ভালো ওষুধও দিই, শ্রদ্ধাও নেই আই হোক। শ্রদ্ধা নেই। ডাক্তারকে এখন সবাই ভাবে ডাক্তার তো টাকাই নেবে। ডাক্তার মানে যে ভগবান, যেটা অ্যাকচুয়ালি আমরা ছিল। রাইট। এখন আর সেরকম কোনো ব্যাপারই নেই, এখন সেই পুরো কনসেপ্টটাই নেই। ইভেন আমি যদি এখন একটা পেশেন্টকে 8 ঘন্টা ধরে দেখি, মানুষ ভাবনা চিন্তাটাই আনতে পারে না যে 8 ঘন্টা ধরে দেখবে। এখন যদি আমি 8 ঘন্টা ধরে দেখছি, যখন মানুষ আমাকে জাজ করে, এর কাজ নেই। রাইট রাইট। একটা মানুষ যখন তার ফিজ হাইক করে দেবে 1000, 1200, 1500, তার ভ্যালিউ সবসময় বেশি থাকে, কারণ মানুষ এটাই। আর অন্যদিকে এরকম জায়গায় মানুষ যখন 200, 300, 400, 500 টাকা নেবে, মানুষ বলবে যে এত কম নিচ্ছে, তার মানে এর কিছু একটা ঘাপলা আছে। এটা আসতে বাধ্য, কারণ মানুষ এত কিছু দেখেছে। কারণ আমার যদি কম্প্যারিজন না থাকে, আমার কাছে এটাই শ্রেষ্ঠ। আমি যখনই পুরোটা দেখে নেবো এবং মেজরিটি যখন আমি দেখবো যে এরকম, তারপর যখন আমি এরকম একজনের কাছে আসবো, তখন খটকা লাগবে। সবাই এরকম, এটা এরকম কি করে হলো? এর মধ্যেই তাহলে নিশ্চয়ই খোট আছে। মানে 20টা খারাপ, একজন ভালো হলে খুব ডিফিকাল্ট টু সার্ভাইভ। খারাপ বলবো না, আমি বলবো যে ন্যাচারাল ব্যাপার, এটা মানসিকতাই এটা হয়ে গেছে। সময় থাকলেও সময় নেই। কেন দেবো সময় আমি? একজনকে আমি চিনি না, জানি না, আমার 1000 টাকার জন্য 10 মিনিটই বরাদ্দ, 5 মিনিটই বরাদ্দ, তার মধ্যে যা বলার বলো, কারণ তার মধ্যে তার লেখাও আছে, কত কিছু শুনবো, ওপর শুনবো। এখন একটা মানুষের, কালকেই আমার কাছে এসেছিলেন, সাইকোলজিক্যাল সমস্যা, আমি ওষুধ চাইলে দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা কি আমার এথিক্সের মধ্যে পড়ে? হয়তো পারি না তার কথা না শুনে তাকে সেই জিনিসটা, তার মেইন যে প্রবলেম সেটা হচ্ছে তার কথা শোনা, ও শুনছে না। তা আমার তার সাইকোলজিক্যাল প্রবলেম, যখন আমি তার কথা না শোনাতে ওষুধ দিয়ে দেবো? পসিবল না সেটা। তো তাহলে তো তার কথাটা তো শুনবো, যে তার কেন হচ্ছে, তার হিস্ট্রি কি, সেটা শোনার সময় নেই তো। এটা হয়ও না, এটা মনে হয় সময়ের সাথে। আমরা বলে দিই লাইফস্টাইল চেঞ্জ করতে, লাইফস্টাইল চেঞ্জ কি করে করবে? যে মানুষটার আমার পায়ে ব্যথা হয়েছে, হাঁটু ব্যথা হয়েছে, ওজন বেড়ে গেছে, ওয়েট কন্ট্রোল করতে হবে, ওজন কমাতে হবে, আরে মানুষটা করবে কি করে? মানুষটার একটা বাচ্চা আছে, তার বর রাত্রিবেলায় ফেরে, শাশুড়ি মা তাকে বলেন যে পুরো বাড়ির কাজ তোমাকে একা করতে হবে, সে করবে কি করে? আমাদেরকেও সেখানে বলতে হয় যে রোগ তো আর সেটা মানবে না, রোগ শরীর দেখবে, রোগ তোমার বাধ্যবাধকতা দেখবে না। তো কিছুতে বুঝিয়ে দেওয়া উচিত যে কেন এটা করবেন, কেন এটা করবেন না, বুঝিয়ে বলে। কি করে করবেন। কারণ একটা পেশেন্ট যখন আসছে, তার সম্পূর্ণ রাইট আছে, এই ক্ষেত্রেও রাইটের কথা বলবো, যে সে পুরোটা জানবে কেন হচ্ছে। আমি যেই কাজটা করব, আমি যদি সেই কাজটার মানে স্কোপ এবং সেই কাজটা কতটা গুরুত্বপূর্ণ তার এই চিকিৎসার জন্যে, সেটা যদি আমি তাকে না চোখে আঙুল দিয়ে দেখাই, বুঝবেন কি করে? কেন করবে কেন? রাইট রাইট। এভাবে ওষুধগুলো আছে, ওষুধগুলো হচ্ছে রেডিমেড,
সকালে উঠছি, রাত্রিবেলা শুতে যাচ্ছি, ওষুধ একটা খেয়ে নিলাম, কাজ করে যাবে। কাজ করে না, ডাক্তার পাল্টে যায়, রোগ থেকে যায়। থেকে যায়, একদম তাই। তো আমাকে তো সেই জায়গাটা বোঝাতে হবে তাকে, আর সেই বোঝানোর জন্য আমাকে সময় দিতে হবে, আর সেই সময়টাই নেই। আবার যদি আমি সময় দিই, যদি আমি এটা ভাবি যে আমি সময় দিচ্ছি বলে লোকে আমাকে কি ভাবছে, তাহলে আমিও হয়তো সেই তাদের মতোই হয়ে যাবে এবং মানুষের আর সেই পরিবর্তনটা আসবে না। আর পরিবর্তন যখন আসে, তুমি পরিবর্তন আনার চেষ্টা করছো, আমরা চেষ্টা করছি, তো সেই চেষ্টার সময় সবাই গালাগালি দেবে, সবাই জাজ করবে। আজকে আমরা পেঙ্গুইনের কথাটা 11 বছর 12 বছর পরে দেখছি রাইট। যে অন্যদিকে যাচ্ছে। হ্যাঁ। 11 বছর 12 বছর আগে আমরাই তো ছিলাম। কোথায় খামতিটা কোথায় থাকলো? আমরা শুধু দেখতে পারিনি, হ্যাঁ, দিতে চাই না মনে হয়। দেখতে চাইনি বা দেখতে পারিনি। আমি সেফেস্ট সাইডে বলছি, আমরা দেখতে পারিনি। চোখ একই ছিল, ঠিক, মানসিকতা একই ছিল, সবাই মানুষ, আমরা এক ছিলাম। তাহলে 11 বছর তার জীবন থেকে নিয়ে নেওয়া হলো কেন? সে পেঙ্গুইনটা তো মরে গেছে। 11 বছর 12 বছর পরে আমরা তাকে স্বীকৃতি দিচ্ছি। এই স্বীকৃতির যেটা আমরা আশা করি যে আমরা স্বীকৃতি পাবো, আমাদের লড়াইটা একটা জায়গা পাবে, যার পাওয়ার সে পায় না। আর যার পাওয়ার নয়, মানুষ তাকেই, এটা তো নর্মাল ব্যাপার। ধরো তুমি কারোর জন্য লড়ছো, তুমি হ্যাঁ। সাধারণ মানুষের জন্য লড়ছো, মানুষ তোমায় চিনতে পারলো না, বুঝতে পারলো না, মানুষ তোমাকেই আঘাত করলো। তুমি সামনে ফ্রন্ট লাইনে তাদেরকে পেছনে রেখে তাদেরকে প্রোটেক্ট করছো, তুমি লড়ছো, আর মানুষটা পেছন থেকে তোমাকে হিট করছে। তুমি পেছন ঘোরারও সুযোগ পাবে না। তুমি পেছন ঘুরে দেখবে, তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে যে যে মানুষটার জন্য তুমি করছো সেই মানুষটা তোমাকে আঘাত করলো, আর তুমি সেই মানুষগুলোর জন্য লড়ছো সামনে শত্রুর সাথে। তো এটা খুব আঘাতের জায়গা একটা। মানুষ যখন চিনবে তখন হয়তো তুমি আর থাকবে না। এটাই হয়। অনেকে চলে যাওয়ার পর তার কদর বাড়ে। তো ওইখানে ব্যর্থটা, আর তুমি ব্যর্থ, তোমার প্রাপ্তির জায়গা শূন্য, তুমি দেখে যেতে পারলে না মানুষটাকে যে মানুষ ভালো আছে, মানুষ তোমাকে বুঝলো। তুমি কিছু চাও না, তো শুধু এইটুকু যে মানুষ তোমাকে সেই চোখে দেখবে, এইটুকুই তো, এটুকুই পাও না। ওইটুকুই আশা থাকে যে মানুষ ভুল বুঝবে না। তো এই জায়গাটা তোমার কি মনে হয় এই এত কিছু বিশ্লেষণের মধ্যে মনে হয় যে আমাদের শিল্প সত্তা তোমার রিলিফ দেয়? অবশ্যই। তুমি নিজে গান করো বা কবিতা বলো বা কি করো, মানে শুরু কিভাবে হয়েছে, মানে ছোট থেকে করতে কিছু? আর এটা আমার মা বাবার পুরো অবদান। মানে ছোটবেলায় আমরা সবাই অনেক কিছু শিখতে থাকি। আমার খুব অভাব ছিল, ঠিক আছে, মানে সত্যি কথা, আমি সব জায়গায় বলি, আমার ভিডিওতেও বলেছি, মানে আমরা মানে একদমই খুব, আমার মনে হয় তো ওই পাকেই পদ্ম ফুলটা ফোটে। আমি মাছের একটা চোখ দেখেছিলাম। মানে বাবা আমার জন্য শুধু মাছ আনতো, আমি মাছের একটা চোখ দেখেছিলাম, আমি দুটো চোখ কখনো দেখিনি। আমি জানতাম যে মাছের ওই একটা সাইডই আছে, কারণ হাফ মাথা আনতো হ্যাঁ। তো মাছ, এই তো আমার মানে এতটাই জায়গা কোলে করে ঘুরতো বাবা, ভাবতো বড় বড় স্কুলে ভর্তি করবে। প্রথমে গেছিল সাউথ পয়েন্টে এখন বলতে, সেখানে স্যালারি স্টেটমেন্ট চেয়েছিল। বাবা তখন সবে চাকরি খুঁজছে, শুরু করছে। আমার কল্যাণীতে জন্ম, তারপর কলকাতায় আমরা শিফট করি। এবার সেখানে গিয়ে স্বপ্নটা ছিল বরাবর, মানে মা বাবার মানে স্বপ্ন, মানে ছেলেকে একটা জায়গা দেব, যাই থাকছে সেসব নিয়ে ভাবেনি, কোনোদিন ভাবেনি। কম খেয়েছে, মা অনেক কাজ করেছে, বাবা প্রচন্ড খেটেছে, কিন্তু স্বপ্নটাকে ধরে রেখেছে। তার জন্য তাদের নিজের স্বপ্ন চলে গেছে, খুব স্বাভাবিক। চলে গেছে, একদম চলে গেছে। মানে তারা মানে আজকে যদি এটা আমি না বলি, এখানেও তারা ব্যর্থই থেকে যাবে। তো সেইখানে সবকিছু শিখিয়েছে, গান শিখিয়েছে। আমি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে আঁকা শিখেছি, গান শিখেছি। ডান্সটা হচ্ছে আমার আমি বাইরে যখন পড়তে যাই সেখান থেকে ডান্স। আমার পড়াশোনা কোথায়? রাশিয়া, রাশিয়া থেকে পড়াশোনা করেছো? আমার স্টেট ইউনিভার্সিটি, হুম। সেখানে ডান্সটা শেখা। কিন্তু এই যে প্রতিটা জিনিস শুরু করাটা খুব সহজ, আমি বলবো ধরে রাখার থেকে শুরু করাটা অনেক সহজ, কিন্তু ধরে রাখাটা খুব কঠিন। আর এই ধরে রাখার মধ্যে এখন অবধি মা বাবা একদম মানে আমাকে সেই সাপোর্টটা দিয়ে দিয়েছে যে মানে তুই কর। এই যে কবিতা, আমার মা খুব ভালো কবিতা লেখেন, কবিতা বলেন, লেখেন? আচ্ছা। মা লেখেন। এখন মায়ের লেখা বন্ধ হয়ে গেছে কেন? আমার পেছনে সময় দিতে হয়েছে, আমার সাথে ভিডিও করতে করতে, বাড়ির কাজ করতে করতে, অফিস করতে করতে। এই যে এইগুলো হচ্ছে মা বাবার স্যাক্রিফাইস, আর আমার জন্য ইন্সপিরেশন। আমার জন্য ইন্সপিরেশন। একদম আমি লাইফটাকে
মানে না, যখন আমি বলছি তো 4-5 বছর আগে আমি ফিল করিনি। আজকে আমি ফিল করি পুরো ব্যাপারটা। মানে তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা অ্যাক্ট, তাদের প্রত্যেকটা জিনিস হুম। একদম মানে আমি ভাবে বলছি ব্যাপারটা। মানে এটাই সত্যি। মানে আমার চোখে দেখা এই জিনিসটা। তো তারা এই জিনিসটা আমাকে আমার মধ্যে কিন্তু ইনকর্পোরেট করেছে, কাল্টিভেট করেছে সেই জিনিসটা। তাই আজকে আমি এই জিনিসটাকে নিয়ে আরো ইন্টারেস্ট ফিল করো। ভালো করে করার কথা ভাবি। একটা কিছু ভাবি। মানে ধরিয়ে তারা দিয়েছেন। এখন পর্যন্ত ধরিয়ে রেখেছেন। এবারে বাকিটা হচ্ছে তাদের বিশ্বাসের উপরে। যে মানে তারা এতটা তুমি গান করো বললে, রাইট? হ্যাঁ, নজরুলগীতি করি একটা। হ্যাঁ। নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। থ্যাংক ইউ। এখন চড়তে আছো? এখন আর তো গানটা শেখা হয় না। ওই যখন মন খারাপ হয় বা মনে বলো হয় তখন একটুখানি গান করি। গানটা আমাদের নাকি বলে অনেক ভেতরের এনার্জি অ্যান্ড উইলিং পাওয়ার ইনক্রিজ করে সবসময়। খুব। আমি নিজে যেহেতু ব্যাকগ্রাউন্ড টেক স্যাভি স্টুডেন্ট, সেখান থেকে আমি আর্টে এক্সপেরিয়েন্স ফিল করেছি। টেক ওয়ার্ল্ড ইজ ভেরি গুড ওয়ার্ল্ড। আই রিয়েলি লাভ ইট। ছেড়েছি বা করি না বলে খারাপ বলবো না, কারণ আমি নিজে পছন্দ করি। কিন্তু আর্ট ওয়ার্ল্ডে একটা জিনিস খুব ভালো পেয়েছি, যেটা মনে হয় আমি যে ফিল করতে পেরেছি, কোনো বাউন্ডারিজ নেই। বাউন্ডারিজ। মানে আমি যা খুশি, যখন খুশি, যেটা খুশি করতে পারি। হুম। দ্যাটস ওয়াই আমি যে পাথটা ডিরেক্টোরিয়াল পাথটা চুজ করি, দ্যাটস আ ভিশনারি ডিরেক্টোরিয়াল পাথ। তো দ্যাটস ওয়াই মনে হয়েছে যে যেখানে আমাদের বাউন্ডারিজ থাকবে না, তোমাকে যদি এরকম একটা দেওয়া হলো যেখানে তোমার কাছে বাউন্ডারি নেই, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, মানে তুমি সেবা তোমার মনের মতন করতে পারছো, তখন তোমার না কাজটা করতেও ভালো লাগবে। হুম। অ্যান্ড এই মজাটা পাবে যে কাজটা করে আরো বেশি। মানে এটা আমার ইয়েতে রয়েছে, কারণ যখন আমাকে ঘাড় ধরে কিছু করানো হবে হ্যাঁ, সেখানে মনে হবে ধুর আমি ঘাড়টা তুলি। রাইট। যখন আমার নিজের ইচ্ছাতে আমি করবো, আমি যখন দেখতে চাইবো জিনিসটা, তখন আমি গভীরে চলে যাবো এবং কাজটাও বেরিয়ে আসবে। অ্যান্ড ভালো কাজটা হয়, ভালো কাজটা। তুমি এখন প্রচুর যারা মানে ডক্টর হওয়ার, আমার মনে হয় যে চান্সেস বা ইন্টারেস্ট অনেক কমে যাচ্ছে। ইনস্টিটিউট হয়তো বেড়ে গেছে প্রচুর, ইনস্টিটিউট বেড়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, ইয়েস, ক্রেজটা কিন্তু এখনো আছে। ক্রেজ তো থাকবেই, কিন্তু মানুষের মনের মধ্যে এটা হয়ে গেছে ডাক্তার। রাইট। মানে আমি বলছি যে ওই যে ডক্টর ইঞ্জিনিয়ারের যে ব্যাপারটা, স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে সেই রেসপেক্ট, সেই ফেথ, সেই ডেডিকেশন, সেই লাইফস্টাইল, মনে হচ্ছে কোথাও গেলে এখন আমি হয়তো মানে রেসপেক্ট দেখতে পাই না ইয়াং জেনজি পেপারসদের উপরে বা তাদের উপর। তার কিছু কি কারণ আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের অনলাইন মিডিয়া, যেখানে নিউজ মিডিয়া, যেখানে প্রচুর ডক্টর অনেক ভুলভাল কাজ করে ফেলছে, অ্যান্ড তারা জাজমেন্টাল হয়ে যাচ্ছে জেনজিসরা, দ্যাটস ওয়াই তারা রেসপেক্ট করছে না। এটার বিষয়ে একটা কথা বলবো। মানুষের ধারণা, যেটা আমি আগেও বললাম, ধারণা একটা খুব খারাপ জিনিস। ওই ধারণাটা ওই সব জায়গায় অ্যাপ্লাই করতে চাই। জুনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার কি? ডাক্তার তো ডাক্তার। ডক্টর, এবার সেই ডাক্তার যদি ভালোও হয়, আমাকে চুল পাকাতে হবে, ভুঁড়ি বাড়াতে হবে, চশমা পরতে হবে। একটা বয়সের পর গিয়ে আমি হয়তো কিচ্ছু জানি না, কিন্তু আমার বয়স আছে। একটা এমবিবিএস ডাক্তার এবং একটা এমডি মেডিসিন, দুজন দাঁড়িয়ে আছে। এমবিবিএস ডাক্তারের বয়স হচ্ছে 50, আর এমডি মেডিসিনের বয়স হচ্ছে 30 বছর, 28 বছর। মানুষ কাকে ভরসা করবে প্রথম দেখে? বয়স্ক মানুষকে। বয়স্ক মানুষকে। কেন করবে? এক্সপিরিয়েন্সের কথা ভেবে। কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করতে বা গ্যাদার করতে, একটা হিউম্যান বডিকে চিনতে মিনিমাম 7, 8, 10 বছর লাগে। তার বেশি কিন্তু লাগে না। তো আমি 50 বছর করি বা 70 বছর করি, আমার সেখানে হাত পাকবে, আমি সেখানে আরো কেস দেখবো, ঠিক আছে। কিন্তু সঠিক চিকিৎসা কিন্তু খুব বেশি ডিমান্ড করে না। সঠিক চিকিৎসা এবং
টু দ্য পয়েন্ট চিকিৎসার জন্য আমার এক্সপিরিয়েন্স, অবশ্যই যে কোনো জিনিস এক্সপিরিয়েন্স দরকার পড়ে, কিন্তু নট নেসেসারিলি যে বয়স্ক হচ্ছেন মানেই সে অল্প বয়স। ওইটা আমাদের ইন্ডাস্ট্রি ক্ষেত্রেও তাই হয়। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু খুব ভুল ধারণা, এবং এই ধারণার ভিত্তিতে সাফারার হয় জুনিয়র ডক্টরস। Yes. তারা হয়তো প্রপার সেবাটা দিতে চায়, কারণ যার এক্সপিরিয়েন্স হয়ে গেছে সে তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে অনেক ভুল করেন। কোনো ব্যাপার না, অনেক ডাক্তারকে শুনতে দেখবে তারা বলছে ব্লকেজ হয়েছে হার্টে, তো আমারও দুটো আছে। তো তারা খুব ক্যাশ ভাবে, কারণ তারা এক্সপিরিয়েন্সের সাথে, একটা মানুষের এক্সপিরিয়েন্স কিন্তু শুধু ভালো জিনিসে হয় না, একটা মানুষের এক্সপিরিয়েন্স হয়, ডাক্তারের ক্ষেত্রে বলছি, মৃত্যুতে। সে তার চোখের সামনে এত মৃত্যু দেখেছে যে তার কাছে এখন আরো ম্যাটার হয় না, কি হবে, মরে যাবে। কিন্তু জুনিয়র ডাক্তার যে, মৃত্যু বা ফেলিওর একই জিনিস। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি, মৃত্যু বা ফেলিয়ার এক জিনিস। তো সে এত ফেলিয়ার দেখেছে এবং ফেল করতে করতে সে আজকে এক্সপিরিয়েন্সড হয়েছে। এমন কারোর 100% ট্র্যাক রেকর্ড থাকতে পারে না যে সবাইকে বাঁচিয়েছে। সে ফেল করতে করতে সে তার ভুলগুলোকে শিখেছে, রাইট? মানে সে ফেলিয়ার্স দেখেছে, মৃত্যু দেখেছে। সব উইনাররা ফেলিওর দেখে। তাহলে সেই ক্ষেত্রে একটা জুনিয়র ডাক্তারের ক্ষেত্রে আর কিছু থাকুক বা না থাকুক, কম্প্যাশনটা থাকবে। তার মৃত্যু দেখলে সে বমি করবে, তার হাত পা কাঁপবে, সে বলতে পারবে না যে বাড়ির লোককে যে বাঁচাতে পারলাম না, এরকম লেক করে এনেছেন কেন, বাঁচে নাকি এটা বলবে না। সে বলবে আই এম সরি, আমি পারলাম না, চিন্তা করবেন না, শক্ত অ্যাটলিস্ট এইটুকু। কারণ সে হয়তো তার এই 10 বছরের ক্যারিয়ারে 2 কি 3টে মৃত্যু এরকম দেখছে, এটা হয়তো তার লাইফের 3rd ডেথ সে দেখলো। কিন্তু যারা এক্সপিরিয়েন্সড তারা দেখে এসছে, তারা সেইটুকুও প্যাট করবে না তোমার পিঠে যে কষ্ট পেও না। সে বলবে তো কি হয়েছে, কোনো ব্যাপার না, চিন্তা কর না, যাও। কারণ তার কাছে আরো বেডে পড়ে আছে, তো হ্যাঁ, রাইট। আরো অপশনস রয়েছে, অনেক অপশনস রয়েছে। তাই তোমার কি হচ্ছে তার দেখার দরকার নেই। এটাই হচ্ছে ব্যাপার এইখানে। আমি একটা কোথায় একটা পড়ছিলাম বা দেখছিলাম, যেখানে বলা হয় ডক্টরদের নাকি ইমোশনটাকে ঘরে রেখে দিয়ে আসা উচিত। এটা মানো কি এটা ঠিক না? ইমোশন বেসিক্যালি হচ্ছে, এটা খুব সত্যি কথা। আমি যদি এখন প্যানিক করি যে কোনো জিনিস, আমি স্টেজে উঠছি, স্টেজে ওঠার আগে আমি খুব একটা হাই অন এক্সপেকটেশন নিয়ে উঠলাম, আমি স্টেজে উঠে একদম ফাটিয়ে পারফর্ম করব। আমার ভেতরে ভেতরে কিন্তু একটা চাপ তৈরি হবে। ডাক্তারদেরও সেই জিনিসটা, সার্জারি করতেই যাচ্ছে, তার অবশ্যই কিছুটা প্যালপিটেশন হবে যে পারবো তো, আমি তো একটা কথা দিয়ে এসছি, বাইরে গিয়ে যদি আমি সেটা না করতে পারি আমার রেপিউটেশন যাবে আর সম্পর্ক খারাপ হবে। আমি মানে এটা, সে যখন ইনসিশন করবে তার মনে হবে যে কাটছি কাটছি কাটছি। কারণ আমিও যখন এখন সুচার করি, মানে আমাদের এমার্জেন্সিতে পেশেন্ট আসে, তো আমাদের সুচার করতে হয়। একটা বয়স্ক মানুষ এসছেন, তো সে পেস্টিং এর কথা বলছিল। আমি বললাম পেস্টিং করাতে হবে না, নর্মাল লিগনোকেন দিয়ে, লিগনোকেন হচ্ছে মানে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে সেলাই করছে। এবার আঙুলের এরকম জায়গায় হয়েছিল, এবার এখানে না হাড়, তো এটাকে ফোর্সেপ দিয়ে তুলে তারপরে বাইট দিতে হয়। তো এবার যখন দিচ্ছে ওনার লাগছে, যখন আমি ইঞ্জেকশনটাও দিচ্ছিলাম তখন আমার লাগছিল। তো এইখানে যদি আমি ওইখানে ঢোকাতে আমার হাত যদি এরকম করে কাঁপে, ওনার আরো বেশি লাগবে। তো এইখানে হচ্ছে ইমোশন, রাইট, যে উল্টো দিকের মানুষটা লাগছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা স্ট্রেংথ। ওইটুকু টাইমের জন্য আমি কিছু করলাম না, কিন্তু এটা যদি আমি ভেবে নিই যে ও মরলেও আমার কিছু যায় আসে না, এটা কিন্তু খারাপ। তুই বেশি বলতে সমব্যথী হওয়া প্রয়োজন, হ্যাঁ। কিন্তু ইমোশন না হলেও চলবে। ইমোশন না হলে চলবে, কিন্তু তার কষ্টে আমার খারাপ লাগবে। কিন্তু যখন আমি কাজটা করছি, এটা আমি বলবো যে সবসময় সার্জিক্যাল কেসের জন্য, কারণ সার্জারিতে আমাদের মানে বডি মাইন্ড কানেকশন দরকার। ওইখানে যদি আমি ইমোশনের দিকে যাই, কনসেন্ট্রেশন আমার থাকবে না, আমি তখন ইমোশনাল হয়ে যাব। ওর লাগছে কিনা আমি সেটা দেখবো। যখন আমি রক্ত বেরোচ্ছে তখন আমার হতেও পারে আমার হাত কাঁপলো, আমার মাথা ঘুরে গেল, আমার কষ্ট হলো, তো এটা হতে পারে। কিন্তু যখন আমি মেডিসিন দেখছি, যখন আমি একটা মানুষের চিকিৎসা করছি, সেবা করছি, যখন যেখানে কোনো রকম অ্যাগ্রেসিভ প্রসিডিওর নেই, অ্যাগ্রেসিভ প্রসিডিওর আমি মেনশন করছি, অ্যাগ্রেসিভ প্রসিডিওর নেই, সেই ক্ষেত্রে অনেক ডাক্তার আছে মানুষের গায়ে হাত দেয় না। ট্রু, এটা তো হওয়া উচিত নয়। তার গায়ে হয়তো স্কিন ডিজিজ আছে, বা সে হয়তো ঘেমে রয়েছে, তার চোখে হয়তো পিচুটি রয়েছে, তার
সে হয়তো মানে চুল উস্কো খুস্কো, সে হয়তো মানে ইউরিনে লটপট হয়ে রয়েছে, তাহলে ধরছি না, এইটা উচিত নয়। গ্লাভস পরে হলেও ধরা উচিত, ছুঁয়ে দেখা উচিত পেশেন্টকে। কারণ ওষুধের থেকে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে তোমার ছোঁয়া, তোমার টাচ। ভাই তুমি যদি টাচ করো একটা পেশেন্টকে, পেশেন্ট অটোমেটিক্যালি বুঝবেন এই জিনিসটা যে ডাক্তার আমার ঘরের লোক, আমার কাছের লোক। একদম তাই। তা এই জিনিসটা যদি আমি প্রথমে তাকে দিই, তার ট্রাস্ট জন্মাবে। এটা আমার মনে হয় ডক্টর মেডিসিন দিয়ে হয়তো 50% রোগী ভালো করতে পারে, 50% গিয়ে যেটা তুমি বললে যে তুমি অ্যাকচুয়ালি প্রসিডিউরটা মেনটেন করো, শুনে ভালো লাগলো যে তার কথা শোনা অ্যান্ড সমব্যথী হওয়া। দ্যাট মিনস তুমি তার প্রবলেমটা বুঝছো, এটাও বুঝতে পারছে। আমার মনে হয় আমাদের তো সব সাইকোলজিক্যালি আমরা কানেক্টেড, মেন্টালি 50% ওখানে সলভ হয়ে যায়। মানে আমাদের মনে ওই যে আসে না, বলে মনের জোর রাখুন আপনি ভালো হয়ে যাবেন। হোয়াট ইজ মনের জোর? বিরাট বড় একটা জায়গা। হ্যাঁ, যেটার জন্যই নাকি এই প্রচুর যারা দিনের পর দিন শরীর খারাপে ভুগছেন, রাতে ঠিকও হয়ে যায় ভালো ডক্টর হাতে পারলে, বলে ভালো ডক্টর। দ্য থিং ইজ দ্যাট মানে যে বেসিক্যালি আন্ডারস্ট্যান্ড করছে সেই পেশেন্টকে, তার প্রবলেমটাকে সলভ করার প্রসেস করছে, সেটা দুদিক দিয়েই। এক্স্যাক্টলি। অ্যান্ড টাচিং প্রসেস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরও ক্ষেত্রেও মনে হয়, যেহেতু আমাদের অভিনয় করাই তো আমাদের, যখন চরিত্র আমরা লিখি আমার সবকটা ওই চরিত্রকে মেথডে ঢুকতে হয়, আমাদের ইনভলভ হতে হয়। তখন আমরা তোমাদের মতো বায়োলজিক্যালি ডেফিনেট ঢুকি না, আমরা যখন অ্যাজ আ সাইকোলজিক্যালি ইনভলভ হই, আমরা ফাইন্ড আউট করি টেম্পারেচার বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাউকে ফিল করা সে কি স্টেজে দাঁড়িয়ে আছে, এটা তোমার তো দেখতে হয়, তোমাদের তো কাজ এটা দেখার জন্য। কিন্তু আমরা যখন লিখছি, মানে আমরা বলি টেম্পারমেন্ট মেনটেন করা হচ্ছে কিনা, মানে বলি যখন দুটো আর্টিস্ট যখন কমিউনিকেট করছে, তাহলে তুমি বলছো একটা কিছু, আমি বলছি একটা কিছু, এক্সাম্পল দিচ্ছি। যদি আমরা টেম্পো মেনটেন হচ্ছে না, ওর কথাটা ইউজ করা, হোয়াট ইজ টেম্পো? টেম্পো মিনস এটাই যে আমি বেশি হাইপার হচ্ছে কি হাইপার হচ্ছে না, কি তুমি বেশি হাইপার হচ্ছে, দ্যাট ইজ আওয়ার টেম্পারেচার অ্যান্ড আওয়ার মাইন্ড স্টেট। তো দুটোই ডিপেন্ডস অন আওয়ার পুরোটাই ফিজিক্যাল অ্যান্ড অল দো স্টাফ, মেন্টাল স্টাফ। তো এখনকার সময় গিয়ে এভরিওয়ান ইম্পেশেন্স। আমি এখন ড্রাইভ করে রাস্তায় গাড়ি থেকে বেরোলে ব্যাক এন্ডে 4 জন এত হর্ন দেয়, মনে হয় যেন হর্নটা দিচ্ছে কেন, দাঁড়িয়ে তো আছে সিগনালে। আমি বুঝতে পারি না, তারপরে রিয়েলাইজ করেছি পরে এটা ভাবতে গিয়ে, যে তাদের লাইফে প্রচুর প্রবলেম। 6টা ইএমআই নিয়ে বসে আছে, এই করতে হবে, একে হাপ্তা দিতে হবে, গাড়ি চালাতে হবে, অ্যান্ড ওই টেম্পারেচার হাপ করছে, চারদিকে পলিউশন, সবকিছু এফেক্ট করছে, অ্যান্ড দে আর মেন্টালি স্টেবল না। হ্যাঁ, আমি এসি রুমে রয়েছি, এসি গাড়ি দিয়ে যাচ্ছে, আমার লাইফ হয়তো স্টেবল, দ্যাটস আই এম নট ফিলিং লাইক দ্যাট। তোমার চিল্লাবে, কিন্তু আমার মনে হয় তার সাথেও এই যে ওভার পলিউশন নিজেরাই করছে, বারবার হর্ন হর্ন অ্যান্ড হর্ন স্টাফ। সাউন্ড তো পলিউশন, আমাদের সবচেয়ে বিকৃত সাউন্ডেই। অ্যাকচুয়ালি ফিল্ম দেখতে বলা হতো যে মেন্টাল স্টেটকে ক্রিয়েট করার জন্য, মেন্টাল পিস নিয়ে আসার জন্য। মানে রাদার ডক্টর বিধান চন্দ্র রায় বারবার বলেছিলেন তখনকার সময়, মানে উনি কথায় কথায় বলতেন যদি কিছু দরকার হয় মিস্টার রায়ের সিনেমা দেখে নিও একটা, এরম ভাবে বলে দিতেন আর কি। কারণ ওই সিনেমা দেখার পরে শুধু যে ফিল করা যায়, মানে এটা কথায় বলায় উনি নাকি ঢুকতেন দেখে বলে দিতেন যে তোমার কি হয়েছে। তো আমি ভাবতাম এগুলো হয়তো লোককথা, মানে যখন ব্যাপারটা রিসার্চ করিনি বা ঢুকিনি বা জানিনি, তারপর যখন স্বাভাবিক ব্যাপার, তখন যেটা আমরা করে থাকি, মানে আমাদের কি হয়, ধরো যখন কাস্টিং করছি বা যখন জাজমেন্ট করছি, আমাদের শুধু সামনে যে পার্সন তাকে দেখেই বুঝে তার কি পারবে কি পারবে না। সেম অ্যাজ তোমাদের ক্ষেত্রেও তাই, তোমরা তার বেশি স্টাডি করো ব্যাপারটাকে নিয়ে, হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, চোখ বেঁকাচ্ছে, কোন বেঁকাচ্ছে, কেন কথা বডি পোস্টার সব এভরিথিং দেখে মোটামুটি এটা জাজমেন্ট করে নেওয়া যায় আইডিয়া। তারপর তো বাকিটা তো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স টক্স। এইটাও পড়াশোনার জিনিস। পুরো ডিপার্টমেন্টের মধ্যে বারবার মনে হয় কোথাও গেলে আমাদের শিক্ষাটা প্রপারলি আমাদের কাছে যে পৌঁছাচ্ছে না। না পৌঁছাচ্ছে না। আরেকটা প্রবলেম আমি ফেস করি আজকালকার দিনে, মনে হয় আমরা ওয়েস্টার্ন আর ইন্ডো দুটোকে মিক্স করে ফেলেছি। সবাই কিভাবে, ওয়েস্টার্নাইজ কান্ট্রির লোকেরা, ওরা তো একটা নিয়ে স্টাডি করে অলমোস্ট ছোট থেকেই, এবার ওইটাতে আমরা ঢুকতে ইনভলভ হতে চাই। কারণ আমাদের, আমি বেশিরভাগ শুনেছি নিউ জেনদের কথা, তারা বলে যে কি করবো হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি এসব পড়ে, নট নিডেড। মানে যেটা আমরা বলতাম না ছোটবেলায়, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এন্ড অল দোজ স্টাফ, ফিজিক্যাল সায়েন্স এন্ড অল দোজ, বলছি তো আমি তো একটা নিয়েই পড়তে পারি। তো আমি কাউকে বোঝাতে পারি না যে আমি আজকে ডিরেকশন দিচ্ছি। যখন আমি একটা লোকেশন সেট করি, ইফ আই ডোন্ট নো অ্যাবাউট জিওগ্রাফি, লোকেশন করতে পারবো না।
যখন আমি রিসার্চ করতে যাই, ইফ আই ডোন্ট নো হিস্ট্রি, আমি এগোতে পারবো না। লিটারেচার না জেনে আমি স্ক্রিপ্টিং প্রসেস এগোতে পারবো না। অ্যান্ড তারপর টেকনিক্যাল প্রসেস তো পুরোটা সায়েন্স। কখন মানুষের কোন জিনিসটা কাজে লেগে যাবে Exactly. কেউ জানে না। কিন্তু এইটা আমাদের স্টাডি সিস্টেম যুগ যুগ ধরে চলে আসছে। অ্যান্ড সেখানে আমার মনে হয় এখনকার জেনারেশনের একটা ঢোকা ইনভলভ করা উচিত স্টাডি সিস্টেম, যেটা আগে ছিল যুক্তিতক্ক, খুব দরকার। যেটা কোনো সিলেবাসে নেই। মানে আমি একটা ওই সিরিজ বানাচ্ছি আনফিল্টার্ড বলে, অ্যান্ড প্রতিটা এপিসোড একটা টপিক, যে টপিকটা হচ্ছে জেনজিদের গুড অ্যান্ড ব্যাড মেন্টালিটির উপরে। হুম। জাস্ট সামনে দেখানো, নাও তোমার চয়েস, তুমি কি বুঝছো না বুঝছো। হুম। তো সেখানে আমি একটা অপশন রেখেছি ওভারল্যাপড। ওভারল্যাপ টপ মানে ধরো তুমি কাউকে বোঝাচ্ছ কিছু একটা, ও তোমার কথা শোনার সাথে ওর একটা রিভিউ তোমরা দেবে, রিভিউ দিচ্ছে। শুনে আন্ডারস্ট্যান্ড করবে না, কিন্তু ওর রিভিউটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এই যে আমার চ্যানেলের নামও র ট্যালেন্ট দেওয়া বা রনসেপ্টে র কনসেপ্ট দেওয়া, এর রিজনটা আমি তোমাকে বলি কেন এসেছে। দেখবে যত আমরা পড়াশোনা করেছি, মানে আইআইটি ক্র্যাক করি, এআই ক্র্যাক করি, বা তুমি এমবিবিএস ক্র্যাক করছো, এনিথিং ক্র্যাক করেছি আমরা, আমাদের বলতো বেসিকটা ক্লিয়ার আছে কিনা, প্রতি সাবজেক্টের বেসিক হুম। নলেজ আছে তোমার কাছে। আমি ফেস করার বেসিক নলেজ নেই। তুমি আজকে তাল দিয়ে তোমার আজকে তুমি ডক্টরি প্রফেশনে তুমি ইউজ করছো তোমার পোয়েট্রিক ভার্সন, দ্যাট মিনস ইউ নিড টু নো তাল, ইউ নিড টু নো ছন্দ। কেন? তুমি ছোট থেকে গান তোমাকে তোমার বাবা মা শিখিয়েছেন বলে, অ্যান্ড বাকি জিনিসপত্র শিখেছো বলে। হুম। নট অনলি দ্যাট, তোমার দিলাম ক্যামেরা সায়েন্স ইজ ভেরি গুড, আমি বলছিলাম যে শর্ট, তুমি ইনসার্ট শর্ট নেই, কিন্তু ইনসার্ট শর্ট একটু নেওয়া শিখলো কি করে? দ্যাট তখন আমার মনে হচ্ছে ইউ আর দ্য পেইন্টার অলসো, কারণ পেইন্টার ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোয়াটস দ্য সিনারিও ইট ইজ। তাই জন্য নিশ্চয়ই পেন্টিং নিশ্চয়ই করেছে। দেখো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তোমার ব্যাপারে, যে মনে হয়েছিল যে ডক্টর এইসব কেন করছে ফালতু জিনিসপত্র, বা অ্যাকচুয়ালি বলা হয় এখনো কিন্তু আর্ট প্রফেসর সিরিয়াসলি নেয় না। না, কেউ না। কিন্তু আমি আমার বাড়ি প্রফেশন হতে পারে, প্রফেশনও নয়, হুম। সাইডার ন্যাক। কিন্তু আমার মনে হয় আর্ট কালচার আমাদের মাইন্ড খুলে দেয়। একদম। আমি যদি পড়তে বসি আমি আরো বেশি কনসেন্ট হতে পারবো। যেমন আমাদের খেলাধুলা আমাদেরকে হাঁটতে শেখায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড তেমন বাউন্ডারি ভাঙতে শেখায় হচ্ছে আর্ট কালচার, আমার মনে হয়। আর্ট কালচারের মধ্যে কিন্তু কোনো লিমিটেশন নেই, কিচ্ছু নেই। খুব ভোলাটাইল ওটা জিনিস, এনিথিং, জলের মতো পুরো, মানে যত দূর তুমি যেতে চাও যেতে পারো। আমি রিয়েলাইজ করতে পারি কোনো কিছু নষ্ট হয় না। না, এখন হয়ে পড়ে না ওয়েস্টিং প্রোডাক্ট নাকি সবচেয়ে বড় বিজনেস। আমি তো বলি আমাদের লাইফ হয়ে যাচ্ছে যেটা, যে কটা আমরা ভাবতাম ওয়েস্টিং জিনিসপত্র, আই রিয়েলাইজড সবচেয়ে ইম্পর্টেন্ট। কারোর ওয়েস্টের জিনিস কারোর অতি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যায়। রাইট। শিল্প সত্তাটার কি মনে হয় যে কিভাবে প্যারালেলে মেনটেন করা পসিবল তোমার এত বেসি স্কেডিউলে, যদি কেউ করতে চায়, কারণ তোমার মতন অনেকেই বিজনেস প্রফেশনে রয়েছে, তারা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারে চাইলে, যদি কিছু টিপস। বিজি একটা মানুষ তখনই হয় যখন সে একটা কাজ করতে করতে অন্য একটা কাজ করে। মানে যদি আমি করি তবেই আমি বিজি, নয়তো এমন কখনো হতে পারে না যে আমি একটা কাজ করছি সেখানে আমি এতই বিজি যে আমি সময় পাচ্ছি না। মানুষ যে টাইমটায় বলে যে আমি বিজি আছি সেই টাইমটা হয়তো মানুষ চা খেতে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে গল্প করছে, নয় অন্য কারোর ভিডিও দেখছে। তো সেই জায়গাটায় যদি আমি কিছু চেঞ্জ করতে পারি বা করতে চাই, আমি সেই ঘুম ছেড়ে দেবো, খাওয়া ছেড়ে দেবো, কিন্তু আমার যেটা স্বপ্ন, আমি যেটা চাই, সেখান থেকে আমি খুব ইজিলি টাইম বের করতে পারবো। এটা দিনের মধ্যে 2 ঘন্টা বের করা যায় না? অবশ্যই বের করা যায়। আমি ট্রেনে ট্রাভেল করছি, বাসে ট্রাভেল করছি, অটোয় ট্রাভেল করছি, আমি পেশেন্ট দেখছি, পেশেন্ট দেখার পরে এবার ওই যে মাইক্রো যে, মানে আমি টানা তো পাচ্ছি না সময়টা, কিন্তু ওই যে 1 ঘন্টার পরে 10 মিনিট সময় পাচ্ছি, তারপর আবার 15 মিনিট সময় পাচ্ছি, ওই টাইমগুলোকে ইউটিলাইজ করতে, ওই টাইমগুলোকে যদি আমি অ্যাকিউমুলেট করি, আমি দেখবো আমার কাছে 1.5-2 ঘন্টা ইজিলি বেরিয়ে আসছে। আর করতে করতে ধরো তুমি একটা কাজ করছো, এটা তো একটা ফোকাসড ওয়ার্ক। তোমায় ডাকলো, বারবার ডাকছে, তুমি সেখানে বাধ্য করতে মাইন্ডসেট যেটা থাকা দরকার, যদি কোনো পিছুটান না থাকে, ছেড়ে দাও সেই জিনিসটা। তোমার যেখানে বারবার ডাকছে এবং তোমার ইনস্টিংক্ট কাজ করছে যে আমার এটা করলে আমার এটা হবে না, তোমাকে তুল্যমূল্য করতে হবে যে কোনটায় তোমার ইচ্ছা, কোনটায় তোমার লাভ। সবসময় লাভ দেখলে চলে না, কারণ তুমি যদি লাভ দেখতে যাও, লাভ মানুষ একটাতেই বোঝে, পয়সা। লস হবে সেই ক্ষেত্রে, তো তুমি কোনোদিন ছাড়তে পারবে না।
সেক্ষেত্রে তোমার স্বপ্নও যাবে, সেলফ রেসপেক্টও যাবে এবং তুমি আটকে পড়বে। সেখানে তোমার ক্রিয়েটিভিটি আসবে না, সেখানে তোমার বাধ্যতামূলক কম্পালশন আসবে। দেখি গ্রিড বলা যায়, লোভ বা গ্রিড বলা যায় ব্যাপার। গ্রিড নয়, গ্রিড মানে হচ্ছে তোমার কাছে আছে তারপরেও তুমি চাইছো। এটা আমি আরো স্পেসিফিক্যালি বলবো, মানুষের দায়িত্ব থাকে, অনেক মানুষের অভাব থাকে এবং মানুষ একটা কিছু ছাড়ার আগে ভাবে যে আমি ছাড়ার পর কি আমি পাবো। এই ক্ষেত্রে মানুষের সেলফ ডাউট আসে, সেটা বন্ধু হোক বান্ধবী হোক, যে এই যদি আমায় ছেড়ে দেয় আমি কি এর থেকে ভালো পাবো। এক্ষেত্রে কিন্তু আমি নিজেকে ডাউট করছি। রাইট। উইনার তারা হবে যারা ছাড়ার আগে ভাববে না, বিকজ দে আর কনফিডেন্ট এনাফ যে আমার এটা এই মুহূর্তে পছন্দ হচ্ছে না, ফর আ ভ্যালিড রিজন, যে আমি একটা কাজ করছি, আমি পারছি না এটা করতে, ছেড়ে দাও। আমরা দেখি ড্রপ আউটস কিন্তু তারা, মানে ড্রপ আউটটাকে আমি কোট আন কোট করছি না, ড্রপ আউট মানে হচ্ছে পোষাচ্ছে না জিনিসটা, এবং তারা ভাবেনি ছাড়ার আগে যে আমি যদি ছেড়ে দিই আমার কি হবে, মানে তারা দাউ লাগাতে ভাবেনি। সেই মাইন্ডসেটটা, সেই মেন্টালিটিটা থাকলে আই থিঙ্ক কিছু করতে পারবে। অবশ্যই করতে পারবে, মানে আজ না হলেও 3-4 বছর পরে অবশ্যই করবে। আর যদি সেই জায়গাটায় মানে সেই প্যাশন থাকে, আমার আজকে হচ্ছে না, টাইম বের করতে পারছি না, প্রচুর কিছু আসবে। সময় দিতে হবে, একটা মিনিমাম একটা টাইম না দিলে তো কোনো কিছু টাইম না দিলে আসবে না। আমিও তো আমার এই শো এর ট্যাগলাইন এটা রেখেছি, যদি আমরা চাই পারি সব করতে। অ্যান্ড আমার এটা নিজে ফিল হয়েছে, নিজের লাইফটা এক্সপিরিয়েন্স করে ব্যাপারটা বলছি। কারণ আমাকে সবাই বলেছিল যে ইউ ক্যান ডু ডিরেকশন কজ ইউ আর নট আ আর্ট ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। কনসিস্টেন্সিটা ম্যাটার করে, এবং কনসিস্টেন্সি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কোট আন কোট একটা জিনিস, যে জিনিসটা ডিমান্ড করে হচ্ছে শুধু কনসিস্টেন্সি। একটা কনসিস্টেন্সির সাথে কোনো রকম আউটকাম আশা করলে হবে না। কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে না, কারণ মানুষের এটা মানে একদম কনসার্ন যে সে ঢুকলে সেই জায়গাটা সে জিতবে, না জিতলেই সে আর করবে না। তো যখনই আমি কনসিস্টেন্সি ওয়ার্ডটা আনছি, তখন সেখানে কিন্তু কোনো রকম আশা থাকছে না। রাইট। আর ডিসিপ্লিন মানে ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন খুব জরুরি। মানে আমার রেজাল্ট আসছে, আমি ডিসিপ্লিন, রেজাল্ট আসছে না আমি ডিসিপ্লিন, আমি জিতছি ডিসিপ্লিন, আমি হারছি আমি ডিসিপ্লিন। সবসময় ডিসিপ্লিন, কনসিস্টেন্সি একদিন হবে, তুমি জানো না একদিন কবে, তো ওই একদিনের জন্য তোমাকে ওয়েট করতে হবে। রাইট। নাহলে কিছু তৈরি হতো না। সব কিছু এই লাইট অ্যান্ড এভরিথিং তারপরে তৈরি হয়, সবই ইনভেন্টের ভাবেই হয়। এত ইজি জিনিসটা নয়। মানে আমি ভাবছি যে আমি গিয়ে করব, মানে মানুষ সবসময় ইজিয়েস্ট ওয়েটা খোঁজে, সেই এআই। মানে মানুষের নজর হচ্ছে ইজিয়েস্ট জিনিসে, কিন্তু যে মানুষগুলো এইগুলোকে আনছে, যারা ওপরে বসে আছে, তারা কিন্তু দে হ্যাভ নট চোজেন দ্য ইজিয়েস্ট ওয়ে। তারা কিন্তু সবসময় হার্ডেস্ট পাথটাকে ওভারকাম করে আজকে ইজিয়েস্ট জিনিসটা আমাদের দিচ্ছে। আমরা ভাবছি আমরা ইজিলি জিনিসটা পাচ্ছি, কিন্তু বেসিক্যালি স্পুন ফিডিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে সে নিজে খেতেই পারবে না, সে শিখবেই না, কাজ করবে কি করে? কাজ করবে না, মাথা কাজ করবে না, শরীর তো কাজ করবে, মাথা কাজ করবে না তখন তার আর। তো মানুষের ধৈর্য, মানুষের সময় দেওয়া, সবকিছুর খুব অভাব হয়ে যায়। ডিফিকাল্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম অর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ মানুষজন খুব ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, পিস তো নেই বললে নাকি সবাই চলে, অ্যান্ড সবাই খুব ইনসিকিউর। তোমার কি মনে হয় যে এদেরকে কি করলে এরা তারা বেটার ফিল করতে পারে? প্রথমত তো হচ্ছে যে যারা প্যাশন ফলো করতে আসছে, একটা আছে প্যাশন, একটা আছে প্রফেশন, ঠিক আছে? কারুর থাকে যে প্রফেশনটাই প্যাশন। এবারে যারা গ্ল্যামারের মধ্যে রয়েছে, গ্ল্যামার, কারণ আর্ট আর গ্ল্যামার কিন্তু আলাদা। এখন যেটা সবাই মিক্স করছে, মিঙ্গল করছে, সেটা হচ্ছে যে মানে গ্ল্যামার থাকলেই তুমি আর্টে আসতে পারো। দ্যাটস নট আর্ট। আর্টের ব্যাপারটা আলাদা, যেখানে আমি সব রকমের জিনিসপত্র করছি। আমি নাটক করছি, তো আমার সেখানে হঠাৎ করে নাচ করতে করতে আমি গান করছি, কাঁদছি, হাসছি, আমি ইন্টারাক্ট করছি অডিয়েন্সের সাথে, দ্যাটস আর্ট। আর গ্ল্যামার হচ্ছে যেখানে আমাকে সুন্দর স্কিন লাগবে, আমার হাইট দরকার, আমার বডি দরকার, সবকিছু। তো সেটার সাথে কিন্তু আর্টের কোনো মানে সামঞ্জস্য নেই, কোনো লিঙ্ক নেই। কিন্তু এখন কমার্শিয়াল পারপাসের জন্য জিনিসপত্রগুলো হচ্ছে যে কোনো জায়গায়। মানুষ প্রথমে দেখে, তারপর মানুষ আসে, তারপর মানুষ খায় সেই জিনিসটা, সেই অনুযায়ী চলে। তো সেটা একটা বিজনেস পলিসি। তো মানুষ যারা আর কি সেই পথে হাঁটছে, যাচ্ছে,
তো তাদের মাথার মধ্যে জিনিসটা কিন্তু ক্লিয়ার নয়, তাদের মধ্যে ক্ল্যারিটি নেই। কেউ কেউ আছেন যারা প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড রকমভাবে ট্যালেন্টেড, কিন্তু তারা না মানে মেইন কোর্সে আসতে চায় কিন্তু আসতে পারেন না, কারণ তাদেরকে আসতে দেওয়া হয় না। কারণ ওই যে ওই দুটো জিনিস, তাদের হয়তো রূপ নেই, তাদের হয়তো ব্যাকগ্রাউন্ড নেই, তাদের হয়তো সেই ইয়েটা নেই, মানে সেই রেফারেন্সটা নেই, তারা আসতে পারেন না। তো সেই কারণে তারা ফ্রাস্ট্রেশনে যায় অনেকে। আবার অনেকে আছেন যারা সেই ফ্রাস্ট্রেশনটাকে কনভার্ট করে এবং তারা কনসিস্টেন্ট থাকে, তারা থেকে যায়। তারা যেটা করছেন তারা সেটাকে ভালোবেসে করেন উইদাউট এনি এক্সপেকটেশন, রাইট? যে আমি এটা চাই। তো যখনই এক্সপেকটেশন থাকবে না, আমি ডিপ্রেসড হব না। আমি যেটা করছি সেটা আমি ভালোবেসে করছি। আর অটোমেটিক্যালি যখন সে সেই জিনিসটা চাইবে না, নেচার তাকে সেই জিনিসটা দেবে। তুমি দেখবে যে তুমি যে জিনিসটা চাও, জিনিসটা তোমার কাছে কিছুতেই আসে না। ট্রু, একদম ট্রু। তুমি যেটা ছাড়বে মানে ধুর, হঠাৎ করে সেই জিনিসটা তোমার কাছে চলে আসবে যদি তুমি সেই জিনিসটা মন প্রাণ দিয়ে করো, তোমার কাছে আসবে। কিন্তু মানুষ আসে এসেই ভাবে আমি হিরো হব, আমি এটা করব, আমি ওটা করব, আমি টপে থাকবো। টপে থাকবো, ছোট রোল করব না, আমি আমার এই চাই, আমার সেটা চাই, আমাকে গ্ল্যামারে যেতে হবে। আর মানুষের মেইন মোটো এখন যারা করছে যেগুলো, আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের মোটো হচ্ছে আমাকে লোকে চিনবে, ফেম হবে, পপুলারিটি হবে। সেটা কে না চায়, সবাই চায়, কিন্তু আমার পারপাসটা তো ক্লিয়ার হতে হবে, রাইট? তুমি আমায় জিজ্ঞেস করলে যে আমি ডাক্তারির সাথে এটাকে কেন করলাম, অবশ্যই হিরো হতে কে না চায়, আবারও বলছি, কিন্তু কিছু তো আমায় দিতে হবে, আমার পারপাসটা তো কি হতেই হবে, গ্যাস। আমি যদি আর্টকে ভালোবেসে সেই জায়গাটায় আসি, এগোই, পারপাস যদি ক্লিয়ার থাকে, তার সাথে সাইড বাই সাইড চলুক না, সেটার সাথে তো পপুলারিটি, পয়সা আসবেই। আমি যে এখন ভিডিও বানাচ্ছি, পয়সা কি আসে না? আসে তো অবশ্যই। কিন্তু আমি যদি পয়সা কামাবো বলে জিনিসটার মধ্যে যাই, প্রথমে তো পয়সা আসবে না, না, আমার কনসিস্টেন্সি থাকবে না, আমি ছেড়ে দেবো, আমি ডিপ্রেসড হয়ে যাব, আমি পারছি না বলে আমি হাত পা ছড়ে কাঁদবো, আমি ডিপ্রেশনে যাব, আরো যে আমি পিছিয়ে যাব। এটাও তাই, মানে আমি যদি আর্টটাকে ভালোবাসি, আমি মেইন কোর্সে আসবো বলে নয়, আমি আর্টটাকে ভালোবাসি। ওই ভালোবাসাটা শুধু যদি থাকে, খুব সিম্পল ব্যাপার, ভালোবাসা যদি থাকে 5 বছর পরে গিয়ে ওই ভালোবাসাটাই তোমাকে ওই মেইন কোর্সে নিয়ে যাবে, এবং তোমার কোনো এক্সপেকটেশন যেহেতু নেই, ফেলিয়ারের ভয় নেই, তাই তুমি সাকসেসকেও ভয় পাও না। সাকসেস তোমার মাথায় চড়বে না কখনো। আর তুমি কোনো কিছু দাউতে লাগাতেও তুমি ভয় পাবে না, তুমি নিষ্বা হবে না, তো তুমি এগিয়েই যাবে। তো এক্সপেকটেশনটা এবং ওই মাইন্ডসেটটা জরুরি। সেই জায়গাটার জন্যই এত বেশি প্রবলেম হচ্ছে। এনিওয়ে, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো ডক্টর সারান্ন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর টাইম।